কি রে অদিতি, ওই ছেলেটা আবার তোকে দেখছে? ওই পিচ্চিটার সাহস তো কম না। চুপ কর রিমঝিম, আমার এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। ওকে আমি আজ একটা শিক্ষা দেব। অদিতি রাগে গজগজ করতে করতে ভার্সিটি ক্যাফেটেরিয়ার এক কোণে দাঁড়িয়ে থাকা অর্ণবের দিকে এগিয়ে গেল। অর্ণব একদৃষ্টিতে অদিতির দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত মায়া আর অধিকার বোধ। অদিতির সামনে গিয়েই কড়া গলায় বলে উঠল, তোর সমস্যা কি রে? তুই কি পাগল হয়ে গেছিস? আমার কি সমস্যা হবে? আমি তো কিছুই করিনি। কিছুই করিসনি? তুই গত 1 ঘন্টা ধরে একটা পিলারের মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছিস। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তোর বয়স কত রে? 18, আর আমার বয়স 26। তুই আমার চেয়ে 8 বছরের ছোট একটা বাচ্চা ছেলে। তোর লজ্জা করে না আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে? আমি তো আপনাকে কোনো ডিস্টার্ব করিনি, আমি শুধু দেখছিলাম। দেখবি কেন? তুই আমাকে দেখবি কেন? তোর ওই চোখগুলো দেখলে আমার গা জ্বলে যায়। তুই কি ভাবিস তুই এইভাবে আমার পিছু নিলে আমি তোর প্রেমে পড়ে যাব? অসম্ভব। তুই একটা পিচ্চি অপরিপক্ক ছেলে। তোর সাথে আমার কোনোদিনও কিছু হতে পারে না। অদিতির এমন তীক্ষ্ণ অপমানে ক্যাফেটেরিয়ার অনেকেই তাদের দিকে তাকাতে লাগলো। অর্ণবের বন্ধু তৌসিফ রেগে এগিয়ে আসতে নিলে অর্ণব হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিল। অর্ণবের চোখ দুটো হালকা লাল হয়ে এলেও সে ঠোঁটে একটা শান্ত হাসি ফুটিয়ে তুলল। আমি তো আপনাকে ভালোবাসতে বলিনি, আমি শুধু একটু দূর থেকে দেখতে চেয়েছি, তাতেও আপনার এত সমস্যা? হ্যাঁ সমস্যা। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আর কোনোদিন যদি ভার্সিটিতে বা অন্য কোথাও আমাকে ফলো করার চেষ্টা করিস, আমি তোর নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। মনে রাখিস, তুই আমার জুনিয়র। তোর মতো একটা বখাটে ছেলের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। অদিতির এই কথাগুলো তীরের মতো অর্ণবের বুকে বিঁধল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। শুধু এক পলক অদিতির রাগে লাল হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আপনার যখন এতই অস্বস্তি হচ্ছে আমি চলে যাচ্ছি, কিন্তু সাবধানে থাকবেন। আমাকে জ্ঞান দিবি না, তুই যা এখান থেকে। অর্ণব মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তৌসিফ অর্ণবের পিছু পিছু গিয়ে ভার্সিটির গেটের বাইরে তাকে ধরল। তুই কি পাগল অর্ণব? এই মেয়েটা তোকে সবার সামনে এত বাজেভাবে অপমান করলো, আর তুই চুপচাপ শুনে চলে আসলি? তুই না কলেজের সবচেয়ে রাগী ছেলে। তোর তো এক কথায় রাগ উঠে যায়। আজ কি হলো তোর? তুই বুঝবি না তৌসিফ, ওর রাগটাও আমার কাছে অনেক দামি। তুই একটা সাইকো। 26 বছরের একটা মেয়ের পেছনে 18 বছরের একটা ছেলে ঘুরছে, এটা মানা যায়? ওই মেয়ে তোকে পাত্তাও দেবে না। ওকে পাত্তাও দিতে হবে না, ও ভালো থাকলেই আমি খুশি। চল এখান থেকে। অর্ণব বাইকে উঠতে যাবে এমন সময় ভার্সিটির এক সিনিয়র ছেলে রাইহান অদিতিকে নিয়ে বাজে মন্তব্য করে উঠল। দোস্ত, মেয়েটার যা ফায়ার! 26 বছর বয়স হলেও মালটা কিন্তু করা। ওর ওই রাগি রাগি চেহারা দেখলেই তো আমার। রাইহানের কথা শেষ হওয়ার আগেই অর্ণব বাইক থেকে লাফ দিয়ে নেমে রাইহানের কলার চেপে ধরল। অর্ণবের চোখের শিরাগুলো রাগে ফুলে উঠল। কি বললি তুই? আরেকবার বল, কুত্তার বাচ্চা। ওই পিচ্ছি, হাত ছাড়। তুই জানিস আমি কে? তুই যেই হোস, ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অর্ণব কোনো কথা না শুনে রাইহানের মুখে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। রাইহান মাটিতে পড়ে গেলে অর্ণব পাগলের মতো তাকে মারতে লাগলো। তৌসিফ আর আকাশের ছেলেরা অনেক কষ্টে অর্ণবকে আটকাতে লাগলো। অর্ণব ছাড় ওকে, ও তো মরে যাবে। অর্ণব থাম। ওকে ক্ষমা চাইতে বল, না হলে আজ আমি ওকে মেরেই ফেলবো। অর্ণবের রুদ্র মূর্তি দেখে রাইহান ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইল। মাফ করে দে ভাই, আমি আর কোনোদিন ওর দিকে তাকাবো না। ওর নাম তোর মুখে যেন আর কোনো দিন না শুনি, আর কোনো দিন যদি ওর আশেপাশে তোকে দেখি আমি তোর পা ভেঙে দেব। অর্ণব রাগে ফুঁসতে ফুঁসতে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। তৌসিফ অবাক হয়ে অর্ণবের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে কিছুতেই মেলাতে পারছে না যে ছেলেটা একটু আগে এত বড় অপমান চুপচাপ সহ্য করলো, সেই আবার ওই মেয়ের জন্য একজনকে খুন করতেও দ্বিধা করলো না। রাত 8টা। ইমতিয়াজ সাহেব ও শফিক সাহেবের যৌথ পরিবার। বিশাল বড় ড্রয়িং রুমে দুই পরিবারের সবাই বসে চা খাচ্ছে। অর্ণব চুপচাপ নিজের রুমে বসে ডায়েরির পাতা উল্টাচ্ছে। একটু পর শেফালি ফুপু ঘরে ঢুকলো। কিরে অর্ণ, তুই সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে আছিস কেন? নিচে চল,
তোর শফিক আঙ্কেলের মেয়ে অদিতি অফিস থেকে ফিরেছে, সবাই গল্প করছে। আমার ভালো লাগছে না ফুপু, তোমরা গল্প করো। তোর আবার কি হলো? তুই তো অদিতিকে দেখলে এক পায়ে খাড়া থাকিস, আজ কি হলো? বললাম তো ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে। শেফালি ফুপু মুখ বাঁকিয়ে চলে গেল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ল অদিতির মাইগ্রেনের ব্যথার কথা। ক্লাস বা অফিস থেকে ফিরলে ওর প্রায়ই মাথা ব্যথা করে। অর্ণব তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গেল। 1 কাপ কড়া কফি আর মাইগ্রেনের ওষুধ নিয়ে সে অদিতির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা হালকা খোলা ছিল। অর্ণব ভেতরে উকি দিয়ে দেখল অদিতি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আসবো? অর্ণবের গলা শুনে অদিতি ধর্মর করে উঠে বসল। তার চোখে মুখে চরম বিরক্তি ফুটে উঠল। তুই এখানে কি চাস? তোকে না আমি কড়া করে বারণ করেছি আমার ঘরের আশেপাশে না আসতে? আমি শুধু আপনার জন্য কফি আর ওষুধটা নিয়ে এসেছিলাম। আপনার তো মাথা ব্যথা করে এই সময়। আমার মাথা ব্যথা করুক বা আমি মরে যাই, তাতে তোর কি রে? তুই কেন আমার এত খোঁজ খবর রাখিস? তোর এই মায়া কান্না আমার একদম সহ্য হয় না। নিয়ে যা এখান থেকে। ওষুধটা খেয়ে নিন প্লিজ, আমি চলে যাচ্ছি। আমি খাবো না। তুই এই কফি আর ওষুধ নিয়ে এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হবি, না হলে আমি কফির মগটা ছুঁড়ে ফেলে দেব। অর্ণব 1 পা এগিয়ে গিয়ে কফির মগটা সাইড টেবিলে রাখলো। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু সে নিজের ইমোশন চেপে রাখলো। আপনার আমার উপর রাগ, সেটা আমার উপরই দেখান, কিন্তু নিজের শরীরের উপর কেন রাগ দেখাচ্ছেন? ওষুধটা খেয়ে নিন। তুই আমাকে শিখাবি আমার কি করা উচিত আর কি করা উচিত না? তুই কে আমার? হ্যাঁ, তুই কে? আমি কেউ না, কিন্তু আপনার কষ্ট হলে আমার ভালো লাগে না। তোর ভালো লাগা না লাগায় আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় একটা অভিশাপ। 2 বছর আগে তুই আর তোর পরিবার মিলে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিস। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না অর্ণব, কোনোদিনও না। অদিতির কথায় অর্ণবের চোখ ভিজে আসলো। সে আর কিছু না বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। অদিতি রাগে কাঁপতে কাঁপতে কফির মগটা হাতে নিল। কফির গন্ধে তার মাথা ব্যথাটা কিছুটা আরাম পাচ্ছিল। সে বুঝতে পারছে ছেলেটা তাকে কতটা কেয়ার করে। কিন্তু 2 বছর আগের সেই রাতের কথা মনে পড়লেই তার ভেতরটা রাগে জ্বলে ওঠে। অদিতি দরজাটা আটকে দিয়ে বিছানায় বসে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠল 2 বছর আগের সেই অভিশপ্ত রাতটা। তখন অদিতির বয়স 24 আর অর্ণবের মাত্র 16। অদিতির বাবার ব্যবসায়িক পার্টনার তাদের সাথে চরম বেইমানি করেছিল। শফিক সাহেবের নামে বিশাল এক মিথ্যা জালিয়াতির মামলা দিয়েছিল। সেদিন রাতে পুলিশ এসেছিল শফিক সাহেবকে অ্যারেস্ট করতে। শফিক সাহেব অপমানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন ইমতিয়াজ সাহেব তার বন্ধুকে বাঁচাতে নিজের সব সম্পত্তি বাজি রেখেছিলেন, কিন্তু শর্ত ছিল একটাই, 2 পরিবারের সম্পর্ক চিরস্থায়ী করতে হবে। বড় দাদির জেদে সেই রাতেই 16 বছরের অর্ণবের সাথে 24 বছরের অদিতির বিয়ে পড়ানো হয়েছিল। তুই সেদিন প্রতিবাদ করিসনি কেন অর্ণব? তুই তো ছোট ছিলি, তুই তো বলতে পারতিস তুই এত বড় একটা মেয়েকে বিয়ে করবি না। তুই কেন রাজি হলি? তোর এই নীরব সম্মতি তো আমার জীবনটাকে শেষ করে দিল। আমি চেয়েছিলাম পড়াশোনা করে শেষ করে নিজের মতো করে বাঁচবো, আর তুই আমাকে একটা অদৃশ্য শেকলে বেঁধে ফেললি। আমি তোকে কোনো দিন আমার স্বামী হিসেবে। রাত 12টা, চারদিক নিস্তব্ধ। অর্ণব বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার হাতে একটা সিগারেট। সে সিগারেটটা ঠোঁটে তুলে নিতেই কারো গলার আওয়াজে থমকে গেল। অর্ণব চমকে পিছনে তাকালো। অদিতি তার ঘরের বারান্দা থেকে অর্ণবকে দেখছে। 2 বারান্দার মাঝে সামান্য একটু দূরত্ব। আপনি ঘুমাননি এখনো? ছোট বয়সে তো বিয়েটাও করেছিলাম, তখন তো কেউ বারণ করেনি। অর্ণবের এই শান্ত কথার খোঁচায় অদিতি স্তব্ধ হয়ে গেল। অর্ণব কখনো এভাবে উত্তর দেয় না। তুই আমাকে খোটা দিচ্ছিস? না, আমি কাউকে খোটা দিচ্ছি না, আমি শুধু আমার নিয়তিটাকে মেনে নিচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে। তুই সিগারেটটা ফেলে দিবি কিনা বল। কেন ফেলে দেব? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে আমার কোনো কিছুতেই তো আপনার অধিকার নেই। আমি বাঁচি কি মরি তাতে তো আপনার কিছু যায় আসে না। অর্ণব, তুই বেশি কথা বলছিস। বেশি তো আপনি বলছেন। আজ ক্যাফেটেরিয়ায় সবার সামনে আমাকে কি কি বললেন মনে আছে? আমি তো একটা কথাও বলিনি, সব চুপচাপ শুনেছি, কারণ আমি জানি আমি আপনার যোগ্য না।
আপনি অনেক বড়, অনেক ম্যাচিওর, আর আমি একটা পিচ্চি ছেলে। অর্ণবের গলায় স্পষ্ট অভিমান আর কষ্ট ঝরে পড়ছিল। অদিতি কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। সে বুঝতে পারছিল আজ সে ভার্সিটিতে একটু বেশি রোড়ো আচরণ করে ফেলেছে। আমি তখন রেগেছিলাম, তুই আমাকে ফলো করছিলি কেন? আমি আপনাকে ফলো করছিলাম না, আমি শুধু দেখছিলাম আপনি ঠিকমতো খেয়েছেন কিনা। আপনি তো সকাল থেকে না খেয়েছিলেন। তোরা তো কেয়ারিং দেখাতে হবে না, তুই আমার থেকে দূরে থাকলেই আমি ভালো থাকবো। আমি তো দূরেই আছি, 2টা বছর ধরে এই একটা বাড়ির নিচে আছি, কিন্তু কখনো আপনার ঘরে গিয়ে আপনাকে ডিস্টার্ব করিনি। আপনি বলেছিলেন আপনার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত এই বিয়ের কথা কেউ জানবে না। আমি কি কাউকে জানিয়েছি? আপনি বলেছিলেন আপনাকে কখনো স্পর্শ না করতে। আমি কি কখনো করেছি? আমি তো আপনার সব শর্ত মেনে নিয়ে একটা ছায়ার মতো বেঁচে আছি। আর কি চান আপনি? অর্ণবের কথায় অদিতির চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে দ্রুত চোখের পানি মুছে নিল যাতে অর্ণব দেখতে না পায়। আমি চাই তুই আমাকে মুক্তি দে, তুই আমাকে ডিভোর্স দিয়ে দে অর্ণব। তুই তোর মতো করে জীবন গুছিয়ে নে আর আমাকে আমার মতো বাঁচতে দে। আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। সমাজ কোনো দিন এই বয়সের পার্থক্য মেনে নেবে না। ডিভোর্সের কথা শুনে অর্ণবের হাতের সিগারেটটা পড়ে গেল। তার পুরো শরীর মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে খুব দ্রুত সামলে নিল। মুক্তি? আপনি মুক্তি চান? হ্যাঁ, আমি এই মিথ্যা সম্পর্ক আর বয়ে বেড়াতে পারছি না। ঠিক আছে, আপনি যখন মুক্তি চান আমি আপনাকে মুক্তি দেব, কিন্তু এখন না। যেদিন আমি বুঝবো আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন, যেদিন বুঝবো আপনার আর কাউকে দরকার নেই, সেদিন আমি নিজেই আপনার জীবন থেকে সরে যাব। তার আগে পর্যন্ত আপনাকে এই অভিশাপটা সহ্য করতে হবে। অর্ণব আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত বারান্দা থেকে নিজের ঘরে চলে গেল। অদিতি রেলিং ধরে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা কেন যেন হু হু করে উঠল। অর্ণব তাকে মুক্তি দিতে রাজি হয়েছে, এটা শুনে তো তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু কেন তার চোখে পানি আসছে? কেন মনে হচ্ছে সে তার জীবনের সবচেয়ে দামি কিছু একটা হারিয়ে ফেলতে বসেছে? অর্ণব ঘরের ভেতরে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিল। সে বিছানায় ধপ করে বসে পড়ল। তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে 2 হাতে নিজের চুলগুলো খামছে ধরল। সে কখনো অদিতিকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারে না। অদিতি তার জীবন, তার বেঁচে থাকার একমাত্র কারণ, কিন্তু অদিতির মুখ থেকে আজ ডিভোর্সের কথা শুনে তার মনে হলো কেউ যেন তার কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। আমি আপনাকে কিভাবে বোঝাবো অদিতি, আমি আপনাকে কতটা ভালোবাসি? আমি জানি আমার বয়স কম, আমি জানি সমাজ এটা নিয়ে হাসাহাসি করবে, কিন্তু আমার ভালোবাসা তো কম না। আমি তো আপনাকে আমার জীবনের চেয়েও বেশি চেয়েছি। আপনি কেন বোঝেন না? কেন আমাকে এত কষ্ট দেন? অর্ণব বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলো। 18 বছরের একটি ছেলের কাঁধে এত বড় একটা সম্পর্কের ভার, এত না পাওয়া আর এত অপমান, সবকিছু মিলে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরের দিন সকাল, ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। ইমতিয়াজ সাহেব খবরের কাগজ পড়ছেন, শফিক সাহেব চায়ে চুমুক দিচ্ছেন, অদিতি চুপচাপ রুটি খাচ্ছে, তার চোখের নিচে কালি। সারা রাত সেও ঘুমাতে পারেনি। অর্ণব গোসল সেরে ভেজা চুলে ডাইনিংয়ে আসলো। সে অদিতির দিকে একবার তাকালোও না, চুপচাপ গিয়ে নিজের চেয়ারে বসলো। কি রে অর্ণব, আজ এত দেরি করে উঠলি যে? কলেজে যাবি না? না মা, আজ যাব না, আজ একটু কাজ আছে। কিসের কাজ? পড়াশোনা বাদ দিয়ে আবার কি কাজ তোর? তৌসিফের সাথে একটু বাইরে যাব, একটা দরকার আছে। অদিতি আর চোখে অর্ণবের দিকে তাকালো। ছেলেটার মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে, চোখগুলো ফোলা ফোলা। অদিতি বুঝতে পারলো অর্ণব রাতে ঘুমায়নি। তা অদিতি মা, তোর অফিসের কি অবস্থা? প্রমোশনের তো একটা কথা চলছিল। হ্যাঁ বাবা, কথা চলছে, হয়তো আগামী মাসেই হয়ে যাবে। প্রমোশন তো হলো, কিন্তু এবার তো বিয়ের কথাটাও ভাবতে হবে। তোর বয়স তো 26 হলো, আর কতদিন এভাবে একা থাকবি?
আশিয়া খাতুনের কথা শুনে অর্ণবের হাত থেকে চামচটা প্লেটের ওপর পড়ে গেল। ঠং করে একটা আওয়াজ হলো। ডাইনিং টেবিলের সবাই মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে গেল। অদিতি চমকে অর্ণবের দিকে তাকালো। অর্ণব দ্রুত চামচটা তুলে নিল। তার হাত কাঁপছে। সরি, হাত থেকে পড়ে গেছে। শফিক, তুমি ওই পাত্রপক্ষের সাথে কথা বলো। ছেলে তো ভালোই, ব্যাংকে চাকরি করে, অদিতির সাথে মানাবেও ভালো। অর্ণব আর বসে থাকতে পারল না। সে খাওয়া রেখে উঠে দাঁড়ালো। কিরে, খাবি না? প্লেটে তো খাবার পড়েই আছে। অর্ণব দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। অদিতি অপলক দৃষ্টিতে অর্ণবের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে জানে অর্ণব কেন উঠে চলে গেল। আশিয়া খাতুন তো জানেন না যে অদিতির বিয়ে হয়ে গেছে, আর সেই স্বামী তাদের চোখের সামনেই বসে আছে। ছেলেটার হয়েছেটা কি? কথায় কথায় এমন রিয়াক্ট করে কেন? বয়সটা তো কম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অদিতি আর খেতে পারল না। সে প্লেটটা ঠেলে দিয়ে উঠে পড়ল। আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমি অফিসে গেলাম। কিন্তু তুই তো কিছুই খেলি না মা। আমার খিদে নেই। অদিতি ব্যাগটা নিয়ে গ্যারেজের দিকে গেল। সে দেখতে পেল অর্ণব বাইকের ওপর মাথা নিচু করে বসে আছে। অদিতির পা দুটো যেন মাটিতে আটকে গেল। সে ধীর পায়ে অর্ণবের কাছে গেল। তুই কাঁদছিস? অর্ণব চমকে মাথা তুলল। সে দ্রুত চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। না তো, চোখে কিছু একটা পড়েছে। তুই মিথ্যা বলছিস অর্ণব। তুই মায়ের কথা শুনে কষ্ট পেয়েছিস। কষ্ট পাওয়ার কি আছে? আন্টি তো ঠিকই বলেছেন, আপনার তো এবার নিজের সংসার গুছিয়ে নেওয়া উচিত। ব্যাংকে চাকরি করা ম্যাচিওর ছেলে আপনার সাথে পারফেক্ট হবে। তুই এত সহজে মেনে নিলি? মেনে তো আমাকে নিতেই হবে। আমি তো আর আপনার স্বামী হওয়ার যোগ্যতা রাখি না। আমি একটা বখাটে পিচ্চি ছেলে। অর্ণবের কথায় এতটাই অভিমান লুকিয়ে ছিল যে অদিতির নিজেরই নিজেকে অপরাধী মনে হতে লাগলো। সে হাত বাড়িয়ে অর্ণবের হাতটা ধরতে গেল, কিন্তু অর্ণব হাতটা সরিয়ে নিল। আমাকে ছুবেন, ফিক্স করবেন না। আমি আপনার কেউ না। আপনি অফিসে যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। অর্ণব বাইক স্টার্ট দিয়ে অদিতিকে একা ফেলে রেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। অদিতি শূন্য দৃষ্টিতে গ্যারেজের দরজার দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার তার মনে হলো সে হয়তো অর্ণবকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ছেলেটার চোখ ভরা অভিমান আর বুক ভরা ভালোবাসা অদিতির মনের শক্ত দেওয়ালটাকে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছে। আমি কি আসলে অনেক বড় ভুল করছি? ছেলেটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সমাজ, বয়স, এগুলো কি আমি কিভাবে অস্বীকার করব? না না অদিতি, তুই দুর্বল হতে পারিস না। অর্ণব তোর জন্য না, তোকে শক্ত হতে হবে। অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গাড়িতে উঠে বসলো, কিন্তু তার মন পড়ে রইল ওই রাগী, জেদি আর অভিমানী ছেলেটার কাছে, যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। গত দুদিন ধরে অর্ণব অদিতির সাথে একটা কথাও বলেনি। এমনকি অদিতির সামনে পড়লেও সে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। অর্ণবের এই হঠাৎ পরিবর্তন অদিতির ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। আজ শুক্রবার, দুই পরিবারের সবাই মিলে বাড়িতেই ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছে। আরিয়ানের স্ত্রী স্নিগ্ধা রান্নাঘরে ব্যস্ত। অদিতি ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, কিন্তু তার চোখ বারবার সিঁড়ির দিকে যাচ্ছিল। অর্ণব সকাল থেকে বাইরে এখনো ফেরেনি। কিরে অদিতি, কাজ বাদ দিয়ে বারবার দরজার দিকে কি দেখছিস? কারো আসার কথা আছে নাকি? ধুর ভাবি, কেউ আসবে কেন? আমি তো এমনিই দেখছিলাম। তুমি এত বকবক না করে কাজের দিকে মন দাও তো। ওমা, আমি আবার কি করলাম? তুই যে সকাল থেকে একটা ঘোরের মধ্যে আছিস সেটা আমি ঠিকই বুঝতে পারছি। তা অর্ণব ভাইয়া কোথায় রে? সকাল থেকে তো ছেলেটাকে দেখছি না। ওই বখাটে ছেলে কোথায় যায় না যায় সব খবর কি আমি রাখবো নাকি? ওর যেখানে খুশি যাক। মুখে মুখে তো খুব বলিস বখাটে, কিন্তু ছেলেটা তোকে যা ভালোবাসে না, আমি তো অবাক হই। 18 বছরের একটা ছেলের এত ম্যাচিউর কিভাবে হতে পারে? ভাবি, তুমি ওর সম্পর্কে কিছু জানো না। ও একটা জেদি আর ইনম্যাচিউর ছেলে। ওর কথা বাদ দাও তো। ঠিক এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। অদিতি তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলতেই দেখল অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণবের চুল উস্কো খুস্কো, চোখগুলো লাল। সে অদিতির দিকে এক পলক তাকালো, কিন্তু কোনো কথা না বলে সোজা নিজের ঘরের দিকে পা বাড়ালো।
এই যে নবাবজাদা, সারাদিন কোথায় টোটো করে ঘুরে আসা হলো? আমার বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে নাকি অন্য কোথাও? চোখে মুখের এই অবস্থা কেন তোর? তুই কি আবার? আমি কি নেশা করেছি? আপনার কি মনে হয় আমি নেশা করি? আমি কি করে জানবো তুই কি করিস? তোর মতো ছেলেদের তো কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক বলেছেন, আমার কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো রাস্তার বখাটে ছেলে ভাই, তাই আমার খোঁজ না নিলেও আপনার চলবে। অর্ণবার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে ঢুকে সজোরে দরজা আটকে দিল। অদিতি দরজার বাইরে দাঁড়িয়ে রইল। অর্ণবের কথাগুলো তার বুকে তীরের মতো বিঁধল। ছেলেটা আগে তো এমন করে কথা বলতো না। অদিতি দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমে ফিরে এলো। সন্ধ্যার দিকে বাড়িতে মেহমানদের আনাগোনা শুরু হলো। অদিতির ফুফাতো বোন সাদিয়া এসেছে। সাদিয়া বরাবরই অর্ণবকে পছন্দ করে। অর্ণব ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে ফোন ঘাঁটছিল। সাদিয়া সেজে গুজে সোজা অর্ণবের পাশে গিয়ে বসল। অদিতি দূর থেকে তাদের দিকে নজর রাখছিল। অর্ণব, কেমন আছো তুমি? ও মাই গড, তোমাকে তো দিন দিন আরো বেশি হ্যান্ডসাম লাগছে। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন সাদিয়া আপু? ধুর, আমাকে আপু ডাকবে না একদম। আমি তো তোমার চেয়ে মাত্র 2 বছরের বড়। আমাকে নাম ধরে ডাকবে, বুঝলে? আমি জুনিয়র, আপনাকে আপু ডাকাই তো সম্মানজনক। সম্মান টম্মান রাখো তো। আচ্ছা শোনো না, কাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তুমি কি আমার সাথে যাবে? অর্ণব সাদিয়ার কথার উত্তর দেওয়ার আগেই অদিতির গলা শোনা গেল। সাদিয়া, ওকে ডিস্টার্ব করছিস কেন? দেখছিস না ও ফোনে জরুরি কাজ করছে? আরে আপু, তুমি তো দেখছি ওর পাহারাদার হয়ে গেছো। আমি তো জাস্ট একটু কথা বলছিলাম। ওর সাথে কথা বলার কিছু নেই, তুই ভেতরে আয়, খুবই তোকে খুঁজছে। সাদিয়া মুখ বাঁকিয়ে ভেতরে চলে গেল। অর্ণব একবার অদিতির দিকে তাকালো, তারপর আবার ফোনে মনোযোগ দিল। অদিতি অর্ণবের এই নির্লিপ্ততা দেখে রাগে জ্বলে উঠল। তুই কি ওই মেয়েটার সাথে বেশি ফ্রি হওয়ার চেষ্টা করছিস? কে ফ্রি হওয়ার চেষ্টা করছে? আমি তো শুধু ভদ্রতা করছিলাম। তোরা তো ভদ্রতা দেখাতে হবে না। তুই আমার চোখের সামনে বসে অন্য কোনো মেয়ের সাথে এইভাবে হেসে হেসে কথা বলবি, এটা আমি একদম পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আমি তো আপনার কেউ না। আপনি তো আমাকে ডিভোর্স দেবেন বলেছেন। তাহলে আমি কার সাথে কথা বলবো, কার সাথে হাসবো? তাতে আপনার এত মাথা ব্যথা কেন? অর্ণব, তুই কিন্তু লিমিট ক্রস করছিস। লিমিট তো আপনি কবেই ক্রস করে ফেলেছেন অদিতি। আমি শুধু আমার লিমিটের মধ্যে থাকার চেষ্টা করছি। ঠিক এমন সময় ড্রয়িং রুমে আরিয়ানের সাথে একটা ছেলে প্রবেশ করলো। অদিতি ছেলেটাকে দেখে চমকে উঠল। ছেলেটা আর কেউ নয়, রাইহান, যাকে গতদিন ভার্সিটির সামনে অর্ণব পিটিয়েছিল। রাইহানকে দেখে অর্ণবের চোয়াল শক্ত হয়ে গেল। তার হাতের মুঠো এমনভাবে আটকে গেল যে আঙ্গুলের হাড়গুলো সাদা হয়ে উঠল। আব্বু, আঙ্কেল, দেখেন কাকে নিয়ে এসেছি। রায়হান আমার কলিগ, আর ভার্সিটিতে অদিতি ব্যাচমেট ছিল, খুব ভালো ছেলে। আরে এসো এসো বাবা, ভেতরে এসে বসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। অদিতি, কেমন আছো তুমি? রাইহান অদিতির দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল যা দেখে অর্ণবের রক্ত মাথায় উঠে গেল। অদিতি আর চোখে একবার অর্ণবের দিকে তাকালো। সে বুঝতে পারছে অর্ণব কতটা রেগে আছে। অদিতি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শান্ত গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি রায়হান ভাইয়া, আপনি বসুন। আরে তুমি আমাকে ভাইয়া ডাকছো কেন? আমরা তো একই ব্যাচে ছিলাম। তুমি আমাকে রায়হান বলে ডাকতে পারো। ঠিকই তো অদিতি, তুই ওকে রায়হান বলে ডাকবি। ছেলেটার অনেক ট্যালেন্ট, ওর সাথে তোর অনেক কিছুই মিলবে। আরিয়ানের কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল যে সে রাইহানকে অদিতির পাত্র হিসেবে পছন্দ করছে। অর্ণব সোফা থেকে উঠে দাঁড়ালো। সে টেবিলের ওপর থেকে একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে পানি ঢালতে শুরু করলো। অদিতি, তুমি কি আমাকে 1 কাপ কফি বানিয়ে খাওয়াতে পারো? তোমার হাতের কফির কথা তো আরিয়ান ভাইয়ের কাছে অনেক শুনেছি। হ্যাঁ অদিতি, যা তোমা রায়হানের জন্য স্পেশাল 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। কিন্তু ভাইয়া, আমি তো এখন... কোনো কিন্তু না, যা বলছি কর।
অদিতি আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ পর সে একটা ট্রেতে কফির মগ নিয়ে ফিরে এলো। রাইহান সোফায় পা তুলে বসেছিল। অদিতি যখন কফির মগটা তার দিকে এগিয়ে দিল, রাইহান ইচ্ছে করে মগটা ধরার নাম করে অদিতির আঙ্গুল ছুঁয়ে দিল। অদিতির সারা শরীরে একটা অস্বস্তি খেলে গেল। সে দ্রুত হাত সরিয়ে নিল। থ্যাংক ইউ অদিতি, তোমার আঙ্গুলগুলো কিন্তু খুব সুন্দর। রাইহানের এই কথা শেষ হওয়ার আগেই ড্রয়িং রুমে একটা বিকট শব্দ হলো, ঠং ঠং করে ছলাৎ। সবাই চমকে ফিরে তাকালো। অর্ণবের হাতে থাকা কাঁচের গ্লাসটা তার মুঠোয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কাঁচের টুকরো অর্ণবের হাতের তালু ছুঁড়ে ঠুকে গেছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ফ্লোরে পড়ছে। আল্লাহ রে, অর্ণব তুই এ কি করলি? ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে? গ্লাসটা এভাবে কেউ চাপে? অর্ণবের চোখে মুখে কোনো ব্যথার ছাপ নেই। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর সেই আগুন শুধু রাইহানের দিকে তাক করে আছে। সে হাতের রক্ত ঝরতে ঝরতেই একটা টিস্যু দিয়ে হাতটা চেপে ধরলো। কিছু হয়নি মা, গ্লাসটা একটু স্লিপ করে ভেঙে গেছে, আমি পরিষ্কার করে নিচ্ছি। আরে ভাই সাবধানে থাকতে হয় তো, রক্ত তো অনেক পড়ছে। আপনি নিজের কফিটা খান, আমার রক্ত নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অর্ণব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গ্লাসের টুকরোগুলো একপাশে সরিয়ে রেখে হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। অদিতির বুকের ভেতরটা ধক করে উঠল। সে বুঝতে পারছে অর্ণব কেন এত রেগে গেছে। রাইহানের স্পর্শ অর্ণব সহ্য করতে পারেনি। অদিতি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। ছেলেটা দিন দিন বেয়াদবি বাড়ছে। অদিতি তুই দাঁড়া, আমি ওকে দেখে আসছি। না ভাইয়া, তুমি বসো, আমি দেখছি। অদিতি দ্রুত ফার্স্ট এইড বক্সটা নিয়ে অর্ণবের ঘরের দিকে ছুটে গেল। ঘরের দরজা ভেজানো ছিল। অদিতি ভেতরে ঢুকে দেখল অর্ণব বেসিনের সামনে দাঁড়িয়ে কলের নিচে হাত ধরে আছে। পানির সাথে মিশে লাল রক্ত বেসিনের গর্ত দিয়ে নেমে যাচ্ছে। অর্ণব দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে। অদিতি দ্রুত গিয়ে বেসিনের কলটা বন্ধ করে দিল। আপনি এখানে কেন এসেছেন? যান, আপনার রাইহানের কাছে যান, ওকে কফি বানিয়ে খাওয়ান, ওর সাথে গল্প করুন। তুই কি পাগল হয়ে গেছিস? হাত থেকে এত রক্ত পড়ছে আর তুই ফালতু কথা বলছিস? হাত দেখা আমাকে। অদিতি জোর করে অর্ণবের হাতটা টেনে নিল। কাছের কয়েকটা ছোট টুকরো এখনো হাতের তালুতে গেঁথে আছে। অদিতি একটা চিমটি দিয়ে খুব সাবধানে কাছের টুকরোগুলো বের করতে লাগলো। অর্ণব ব্যথায় চোখ কুঁচকে ফেললেও একটা শব্দও করল না। সে একদৃষ্টিতে অদিতির চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল। ব্যথায় মরে যাচ্ছিস, তাও জেদ কমছে না, তাই না? কেন করলি এমন? কাজ ভেঙেছে বলে এত দরদ দেখাচ্ছেন, আর যে বুকের ভেতরটা প্রতিদিন ভেঙে টুকরো টুকরো হচ্ছে সেটার বেলা? তুই আবার ওই একই কথা শুরু করলি? আমি একই কথা বলবো অদিতি। অন্য একটা ছেলে আপনার দিকে লোভী দৃষ্টিতে তাকাবে, আপনার হাত স্পর্শ করবে, আর আমি স্বামী হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এতটা সস্তা আমি নই। তুই আমার স্বামী নো স্বর্ণব, তুই শুধু কাগজে কলমে আমার সাথে যুক্ত। আমি তোকে কখনোই সে অধিকার দেইনি। অদিতির এই কথায় অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার ভালো হাতটা দিয়ে অদিতির কোমর পেঁচিয়ে ধরে এক ঝটকায় তাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। অদিতি চমকে উঠে অর্ণবের বুকে হাত রেখে তাকে দূরে ঠেলতে চাইল, কিন্তু অর্ণবের শক্তির কাছে এসে পারল না। অর্ণব অদিতিকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। তাদের দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব রইল না। অধিকার দেননি? অধিকার দেননি মানে কি? 2 বছর আগে যেদিন আপনার বাবার গলায় দড়ি পড়ার অবস্থা হয়েছিল, সেদিন আপনার পুরো পরিবার রাস্তায় বসার উপক্রম হয়েছিল। সেদিন এই 18 বছরের ছেলেটাই নিজের জীবনের সব স্বপ্ন বিসর্জন দিয়ে আপনাকে বিয়ে করেছিল। সেদিন তো একবারও বলেননি যে আমি ছোট, আমি অযোগ্য। ছাড় আমাকে অর্ণব, তুই আমাকে ব্যথা দিচ্ছিস। ব্যথা তো আপনি আমাকে দিচ্ছেন অদিতি, প্রতিদিন প্রতি মুহূর্তে। আপনি কি ভাবেন আমি পাথর? আমার অনুভূতি নেই? ওই রায়হান ছেলেটা আপনার দিকে কিভাবে তাকাচ্ছিল সেটা আপনি দেখেননি? ও আপনার হাত ধরল আর আপনি চুপ করে থাকলেন। ও ইচ্ছাকৃতভাবে ধরেনি অর্ণব, কফির মগ নিতে গিয়ে লেগে গেছে। তুই শুধু শুধু সিন ক্রিয়েট করছিস। ইচ্ছাকৃতভাবে ধরেনি। আমি ছেলে হয়ে একটা ছেলের
চোখের ভাষা বুঝি না? ও আপনাকে ভোগ করার দৃষ্টিতে দেখছিল অদিতি, আর সেটা আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। আপনি আমার বউ। হ্যাঁ, আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু আমার অধিকার কারো চেয়ে কম নয়। অর্ণবের চোখের দিকে তাকিয়ে অদিতির বুকটা কেঁপে উঠল। ছেলেটার চোখে যে কি পরিমাণ পাগলামি আর ভালোবাসা লুকিয়ে আছে সেটা দেখে অদিতির নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। অর্ণবের বুকের ওঠানামা অদিতির গায়ে এসে লাগছে। তুই তুই আমাকে ডিভোর্স দিবি বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, যেদিন আপনি নিজের পায়ে দাঁড়াবেন সেদিন দেব, কিন্তু তার আগে পর্যন্ত আপনি শুধু আমার। অন্য কোনো পুরুষ যদি আপনার দিকে হাত বাড়ায় আমি তার হাত কেটে নেব। অর্ণব ধীরে ধীরে অদিতির মুখের কাছে এগিয়ে গেল। তার গরম নিঃশ্বাস অদিতির মুখে আছড়ে পড়ছে। অদিতির চোখ বন্ধ করে ফেলল, তার শরীর থরথর করে কাঁপছে। অর্ণব অদিতির কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। একটা দীর্ঘ চুম্বন, যাতে মিশেছিল হাজারো অভিযোগ আর না পাওয়া ভালোবাসা। আমাকে এতটা কষ্ট দেবেন না অদিতি, আমি হয়তো মরেই যাব। অর্ণব ধীরে ধীরে অদিতিকে ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। অদিতির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে মাথা নিচু করে ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ বের করে অর্ণবের হাতে শক্ত করে বেঁধে দিল। দুজনের মধ্যে এক পিনপতন নীরবতা। শুধু অর্ণবের ক্ষতবিক্ষত হাত আর অদিতির কাঁপতে থাকা আঙ্গুলগুলো কথা বলছিল। আমি বাইরে যাচ্ছি, তুই ওষুধ খেয়ে শুয়ে পড়। অদিতি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। নিজের ঘরে এসে সে দরজা বন্ধ করে বিছানায় লুটিয়ে পড়ল। তার কপালে এখনো অর্ণবের ঠোঁটের উষ্ণতা লেগে আছে। অদিতি দুই হাতে নিজের মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কেন ওকে আটকাতে পারছি না? কেন ওর স্পর্শ আমাকে এতটা দুর্বল করে দিচ্ছে? ও তো আমার 4 বছরের ছোট। সমাজ, পরিবার সবাই তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমি কি করব? হে আল্লাহ, তুমি আমাকে এই মায়া থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দাও। ড্রয়িং রুমে তখনও হাসাহাসি আর আড্ডা চলছে। রাইহান সুযোগ পেয়ে আরিয়ানের কানে বিষ ঢালছে। আরিয়ান ভাই, আপনার এই কাজিন ভাইটা কিন্তু খুব বদমেজাজি। বড়দের সামনে কিভাবে গ্লাস ভাঙলো দেখলেন? ওর কথা আর বলিস না, ছোটবেলা থেকে মাথায় উঠে আসছে। আমি বাবাকে বলে ওকে কালে হোটেলে পাঠানোর ব্যবস্থা করব। এত বড় ধারী ছেলে অদিতির সাথে একই ছাদের নিচে থাকবে, এটা আমি আর মেনে নেব না। ঠিকই বলেছো ভাইয়া, অর্ণবের নজর কিন্তু মোটেও ভালো না। ও সব সময় অদিতি আপুর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। সাদিয়ার কথায় রাইহান মনে মনে হাসলো। সে বুঝতে পেরেছে এই বাড়িতে ঢোকার এটাই তার মোক্ষম সুযোগ। চিন্তা করবেন না আরিয়ান ভাই, আমি অদিতি আর আপনাদের পরিবারের সব দায়িত্ব নিতে রাজি আছি। অদিতিকে আপনি আমার হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারেন। আরিয়ান হাসি মুখে রাইহানের পিঠ চাপড়ে দিল। অথচ তারা কেউ জানে না যে মেয়েটিকে নিয়ে তারা ছক কষছে, সেই মেয়েটি অন্য একটি ছেলের ভালোবাসার আগুনে নীরবে দগ্ধ হচ্ছে। রাত গভীর হলো। অর্ণব ব্যান্ডেজ করা হাতটা বুকের উপর রেখে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। তার চোখে ঘুম নেই। অদিতিকে ছুঁতে পারার অনুভূতি তাকে যেন শান্তি দিচ্ছে, তেমন অদিতির কান্নার মুখটা তাকে অপরাধীও বানাচ্ছে। সে জানে এই সমাজের চোখে সে হয়তো অদিতির যোগ্য নয়, কিন্তু অদিতিকে সে নিজের প্রাণ দিয়ে রক্ষা করবে। রায়হান, তুই ভুল মানুষের গায়ে হাত দিয়েছিস। অদিতি শুধু আমার। এই অর্ণব বেঁচে থাকতে অদিতির গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। সকালের স্নিগ্ধ রোদ ড্রয়িং রুমে এসে পড়েছে, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ বেশ উত্তপ্ত। আরিয়ান রাগে গজগজ করতে করতে শফিক সাহেব ও ইমতিয়াজ সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলছে। অদিতি সিঁড়িতে দাঁড়িয়ে চুপচাপ সব শুনছে। আব্বু, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এই বাড়িতে অর্ণব থাকলে আমি থাকবো না। কাল রাতে ও মেহমানদের সামনে যেভাবে গ্লাস ভাঙলো, তাতে আমাদের সম্মান কোথায় গিয়ে ঠেকেছে। ওকে আজই হোটেলে পাঠানোর ব্যবস্থা করুন আঙ্কেল। আরিয়ান, বাবা শান্ত হওয়া। ছেলেটা একটা রকচটা ঠিকই, কিন্তু ও তো ইচ্ছে করে গ্লাস ভাঙেনি, হাত থেকে স্লিপ করে। আঙ্কেল, আপনি ওকে অন্ধের মতো প্রশ্রয় দিয়েছেন। ও একটা বকাটে বেয়াদব ছেলে। আমাদের মতো শিক্ষিত পরিবার ওর মতো একটা ছেলের থাকা মানায় না। ঠিক এমন সময় ভেতর থেকে লাঠিতে ভর দিয়ে বড় দাদি বেরিয়ে এলেন। তার গম্ভীর চেহারা দেখে ড্রয়িং রুমের সবাই চুপ হয়ে গেল।
কার এত বড় সাহস রে যে আমার নাতিকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে? দাদি, আপনি বুঝতে পারছেন না, ও দিন দিন যা শুরু করছে। তুই থামবি আরিয়ান। তুই হয়তো ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। এই বাড়িটা ইমতিয়াজ আর শফিকের ঘাম আর রক্ত দিয়ে তৈরি। তোরা দুই পরিবার আজ যে এক ছাদের নিচে এত সুখে আছিস, সেটা ইমতিয়াজের বিশাল মনের জন্য। শফিকের যখন সব শেষ হয়ে যাচ্ছিল, তখন ইমতিয়াজ নিজের সব দিয়ে ওকে বাঁচিয়েছিল। এই বাড়ির একটা ইটেও শফিকের যতটা অধিকার আছে, ইমতিয়াজেরও ততটা আছে। আর অর্ণব এ বাড়ির ছেলে, ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মা ঠিকই বলেছেন আরিয়ান, তুমি বড়দের ব্যাপারে কথা বলিস না। অর্ণব আমারও ছেলের মতো, ও এখানেই থাকবে। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। অদিতি সিঁড়িতে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। বড় দাদির কথায় তার বুকে যেন পাথর চেপে বসলো। হ্যাঁ, এই দুই পরিবারের বন্ধুত্বের খাতিরেই তো এক ছাদের নিচে তাদের বসবাস। আর এই বন্ধুত্বের চরম মূল্য তো অদিতিকে চোকাতে হয়েছে 2 বছর আগে, নিজের জীবনটা অর্ণবের সাথে বেঁধে দিয়ে। দুপুরের দিকে ভার্সিটির ক্যাম্পাসে অর্ণব তার বন্ধু তৌসিফের সাথে বসেছিল। অর্ণবের হাতে তখনও ব্যান্ডেজ, মনটা প্রচণ্ড খারাপ। এমন সময় অর্ণবের ক্লাসমেট ফারিয়া সেখানে এলো। অর্ণব, তোর হাতের এই অবস্থায় কি করে হলো? কিছু না ফারিয়া, এমনি একটু কেটে গেছে। তুই না একদম নিজের যত্ন নিস না। দে আমাকে দে, ব্যান্ডেজটা খুলে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। ফারিয়া অর্ণবের হাতটা নিজের হাতে নিয়ে খুব যত্ন করে ব্যান্ডেজটা ঠিক করতে লাগলো। অর্ণব কোনো বাধা দিল না, সে অন্যমনস্ক হয়ে অদিতির কথাই ভাবছিল। দূর থেকে সাদিয়া আর অদিতি এই দৃশ্যটা দেখছিল। সাদিয়ার চোখে শয়তানি হাসি। দেখলে আপু, আমি তোমাকে আগেই বলেছিলাম না, অর্ণব ছেলেটা মোটেও সুবিধের না, ওর চরিত্র খুব খারাপ। ওই দেখো ফারিয়ার সাথে কিভাবে হাত ধরাধরি করে বসে আছে। ওর চরিত্র খারাপ সেটা তো আমি জানি, কিন্তু ভার্সিটির ভেতরে এইসব নোংরামি করার কি দরকার? আরে আপু, কাল রাতে তোমাকে কত জ্ঞান দিচ্ছিল রায়হান ভাইয়ের ব্যাপারে, আর এখন নিজে কি করছে দেখো। আসলে ও তোমাকে চোখে চোখে রাখে, যাতে তুমি ওর আসল রূপ ধরতে না পারো। সাদিয়ার কথায় অদিতির বুকের ভেতরটা রাগে আর এক মুহূর্ত ঈর্ষায় জ্বলে উঠল। যে ছেলেটা কাল রাতে তাকে ছোঁয়ার অধিকার নিয়ে এত কথা বলল, সে আজ অন্য একটা মেয়ের হাত ধরে বসে আছে। অদিতির মনে হলো কেউ যেন তার বুকে সূচ ফুটিয়ে দিচ্ছে। সে হনহন করে সেখান থেকে চলে গেল। সাদিয়া মুচকি হেসে রাইহানকে কল দিল। হ্যালো রায়হান ভাই, কাজ হয়ে গেছে। আপুর মনে অর্ণবের প্রতি সন্দেহ আমি ঢুকিয়ে দিয়েছি, এবার বাকি কাজটা আপনার। থ্যাংক ইউ সাদিয়া। আজ বিকালে আমি অদিতিকে এমন একটা পরিস্থিতিতে ফেলবো যেখানে অর্ণব রিয়াক্ট করতে বাধ্য হবে, আর সেই সুযোগে অর্ণবকে অদিতির চোখের সামনে আমি একদম ভিলেন বানিয়ে দেব। বিকালবেলা ভার্সিটির পেছনের দিকটা বেশ নিরিবিলি। অদিতি একটা বেঞ্চে বসে ল্যাপটপে অ্যাসাইনমেন্ট করছিল। তার মনটা প্রচণ্ড বিক্ষিপ্ত। বারবার ফারিয়া আর অর্ণবের দৃশ্যটা চোখের সামনে ভাসছে। এমন সময় রাইহান সেখানে এসে হাজির হলো। অদিতি, তুমি এখানে একা বসে আছো? হ্যাঁ রায়হান ভাইয়া, একটু কাজ ছিল। কালকের ঘটনার পর থেকে আমার খুব খারাপ লাগছে অদিতি। অর্ণব ছেলেটার যেভাবে গ্লাস ভাঙলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ও তোমাকেও তো খুব ডিস্টার্ব করে, তাই না? ওর কথা বাদ দিন তো ভাইয়া, আমার এমনিতেই মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? দাও আমি একটু মাসাজ করে দেই। অদিতি কিছু বোঝার আগেই রাইহান অদিতির পেছনে গিয়ে তার কাঁধে হাত রাখলো। অদিতির সারা শরীর রিরি করে উঠল। সে দ্রুত উঠে দাঁড়াতে চাইল, কিন্তু রাইহান তার কাঁধ শক্ত করে চেপে ধরল। রায়হান ভাইয়া কি করছেন? হাত ছাড়ুন আমার। আরে অদিতি রিল্যাক্স, আমি তো শুধু একটু। রাইহানের কথা শেষ হওয়ার আগেই একটা প্রচণ্ড শক্তিশালী হাত রাইহানের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে আছড়ে ফেলল মাটিতে। অদিতি চমকে তাকিয়ে দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণবের চোখ দুটো যেন চলন্ত অঙ্গার, নাকের পাটা ফুলছে, তার ব্যান্ডেজ করা হাত থেকে আবার রক্ত চুইয়ে পড়ছে। তোকে না আমি বলেছিলাম ওর আশেপাশে না আসতে? তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত দিস? অর্ণব পাগলের মতো রাইহানের উপর ঝাঁপিয়ে পড়ল। একের পর এক ঘষি পড়তে লাগলো রাইহানের মুখে। রাইহান নাকমুখ দিয়ে রক্ত বের হয়ে ফ্লোরে ভাসতে লাগলো। অর্ণব কি করছিস তুই? ছেড়ে দে ওকে, ও মরে যাবে। ওকে আজ আমি মেরেই ফেলবো।
ওর এত বড় স্পর্ধা, সে আমার স্ত্রীর গায়ে হাত দেয়। অর্ণবের চিৎকার শুনে আশেপাশের অনেক স্টুডেন্ট জড়ো হয়ে গেল। সাদিয়াও দৌড়ে এলো সেখানে। সবাই মিলে অনেক কষ্টে অর্ণবকে আটকালো। রাইহান মাটি থেকে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারলো এটাই সুযোগ। সবাই দেখেন, এই ছেলেটা একটা সাইকো। আমি তো শুধু অদিতির সাথে কথা বলছিলাম, ও এসে আমাকে পাগলের মতো মারতে শুরু করলো। অর্ণব, তুই এতটা নীচ? রায়হান ভাই তোকে তোর আর ফারিয়ার নোংরামির কথা জিজ্ঞেস করেছিল বলে তুই ওনাকে এভাবে মারলি? কিসের নোংরামি? আমি ফারিয়ার সাথে কি করেছি? তুই সাধু সাজিস না অর্ণব। আজ সকালে আমি আর অদিতি আপু দেখেছি ফারিয়া কিভাবে তোর হাত ধরে বসেছিল। তুই নিজে চরিত্রহীন, আর তাই তুই রায়হান ভাইয়ের মতো একজন ভালো মানুষের গায়ে হাত তুললি। সাদিয়ার কথা শুনে অর্ণব স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখন রাগে কাঁপছে। ফারিয়ার সাথে অর্ণবকে দেখার পর থেকেই তার মাথায় আগুন জ্বলছিল। আর এখন রাইহানকে এভাবে মারধর করাটা অদিতি কিছুতেই মেনে নিতে পারল না। তুই এতটা জঘন্য অর্ণব। অদিতি, আপনি বিশ্বাস করুন, ও ফারিয়ার সাথে আমার কিছু নেই। আর এই জানোয়ারটা আপনার কাঁধে হাত দিয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। চুপ কর তুই, একদম চুপ। অদিতি আর নিজেকে সামলাতে পারল না। সে এক কদম এগিয়ে গিয়ে সজোরে অর্ণবের গালে একটা চর বসিয়ে দিল। চরের শব্দে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। অর্ণবের মাথাটা একপাশে ঘুরে গেল। সে পাথরের মতো জমে গেল। তুই আমাকে রক্ষা করার নাটক করিস না অর্ণব। তুই নিজে একটা চরিত্রহীন ছেলে। তুই নিজে অন্য মেয়ের সাথে নোংরামি করবি, আর আমাকে পাহারা দেওয়ার নামে ভালো মানুষের গায়ে হাত তুলবি। তোর সাহস কি করে হয় আমার চোখের সামনে আরেকজনকে এভাবে মারার? আপনি আমাকে চরিত্রহীন বললেন? হ্যাঁ বললাম, 100 বার বলবো। তুই একটা চরিত্রহীন বখাটে ইনম্যাচিউর ছেলে। আমি তোকে ঘৃণা করি অর্ণব। তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাল তুই আমাকে ছুঁয়েছিলি, আর আজ তুই অন্য মেয়ের হাত ধরে বসেছিলি। তোর মতো একটা নিচু ছেলের সাথে আমি আর এক মুহূর্তেও কোনো সম্পর্ক রাখতে চাই না। অদিতির প্রতিটি কথা তীরের মতো অর্ণবের বুকে বিঁধছিল। সবার সামনে, এত মানুষের সামনে অদিতি তাকে ক্যারেক্টারলেস বলল। যে ছেলেটা নিজের জীবন দিয়ে অদিতিকে ভালোবাসে, সে আজ সবার সামনে সবচেয়ে বড় অপবাদটা পেল তার নিজের স্ত্রীর কাছ থেকেই। অর্ণবের চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে গালের ওপর হাত রাখল না। সে শুধু তার লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে অদিতির দিকে তাকালো। আমি আপনার কাছে একটা জিনিসই চেয়েছিলাম অদিতি, একটু বিশ্বাস। কিন্তু আজ বুঝলাম আমি আপনার ওই বিশ্বাসের যোগ্যই হতে পারিনি। তোর মতো মানুষের উপর বিশ্বাস রাখা যায় না। তুই দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি তোর মুখও দেখতে চাই না। ঠিক আছে, আমি আর কোনোদিন আপনার সামনে আসব না। আপনার ওই রাইহানকে নিয়ে আপনি ভালো থাকুন। অর্ণব তার একটা কথাও বলল না। সে রাইহানের দিকে একবারও তাকালো না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ভিড় ঠেলে সেখান থেকে বেরিয়ে গেল। তার ব্যান্ডেজ করা হাত থেকে টপ টপ করে রক্ত ঝরে মাটিতে পড়ছিল। অর্ণব চলে যাওয়ার পর অদিতির বুকটা হঠাৎ করেই ফাঁকা লাগতে শুরু করলো। চর মারার পর অর্ণবের চোখে সে যে তীব্র অভিমান আর শূন্যতা দেখেছে, সেটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। থ্যাংক ইউ অদিতি, তুমি আজ আমাকে এই সাইকোটার হাত থেকে বাঁচালে। আপনি চুপ করুন রায়হান ভাইয়া। আমি অর্ণবকে মেরেছি বলে আপনি ভাববেন না আমি আপনাকে সাপোর্ট করছি। আপনি আমার পারমিশন ছাড়া কেন আমাকে ছুঁতে এসেছিলেন? আমি তো জাস্ট হোয়াট? আপনি তো অর্ণবকে চিনতেন। আপনি জানতেন ও রিয়্যাক্ট করবে। আর তুই সাদিয়া, তুই কেন এখানে ফারিয়ার কথাটা বললি? আমি তো সত্যি কথাটাই বলছি আপু, তুমি কেন আমাকে বকছিস? অদিতি আর কারোর সাথে কথা না বলে নিজের ব্যাগটা তুলে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এলো। তার কানে বারবার অর্ণবের ওই শেষ কথাটা বাজছে, আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। অদিতির মনে হতে লাগলো সে কি আসলেই খুব বড় কোনো ভুল করে ফেললো? ছেলেটা কি আসলেই নির্দোষ ছিল? রাত গভীর। অদিতি নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। অর্ণবের ঘরের বারান্দা আজ পুরোপুরি অন্ধকার। ঘরের দরজাও বাইরে থেকে তালা দেওয়া। অর্ণব বাড়ি ফেরেনি। অদিতির বুকের ভেতরটা ছটফট করছে। সে বারবার অর্ণবের নাম্বারে কল দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। কোথায় গেলি তুই পাগল ছেলেটা? কেন তুই আমাকে এতটা বাধ্য করলি তোর গায়ে হাত তুলতে? আমি তো তোকে মারতে চাইনি। রিয়ার সাথে তোকে দেখে
আমি নিজের জেদ কন্ট্রোল করতে পারিনি। তুই কেন এতটা অভিমানী অর্ণব? অদিতি বুঝতে পারছে না তার এই অস্থিরতার কারণ কি। যে ছেলেটাকে সে সকাল বিকাল ডিভোর্স দিতে যায়, আজ সেই ছেলেটা বাড়ি ফেরেনি বলে তার চোখে ঘুম আসছে না কেন? অন্যদিকে শহরের এক অন্ধকার ব্রিজের উপর বসে আছে অর্ণব, তার বাইকটা পাশে দাঁড় করানো। নদীর ঠান্ডা হাওয়া তার ভেজা চুলগুলো উড়িয়ে দিচ্ছে। সে একদৃষ্টিতে কালো পানির দিকে তাকিয়ে আছে। তার গালে এখনো অদিতির আঙ্গুলের দাগ বসে আছে। অর্ণবের বুক ছিঁড়ে একটা নীরব কান্না বেরিয়ে এলো। আপনি আমাকে চরিত্রহীন বলতে পারলেন অদিতি? আপনার মনে হলো আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি? আপনি জানেন না এই অর্ণবের দু চোখ শুধু আপনাকে দেখার জন্যই তৈরি হয়েছে, কিন্তু আপনি আমাকে বুঝলেন না। আপনি আমাকে সবার সামনে বখাটে আর চরিত্রহীন বানিয়ে দিলেন। ঠিক আছে অদিতি, আপনি যখন এটাই চান, আমি আর আপনার ওই সুন্দর জীবনে কখনো কালবৈশাখী হয়ে আসবো না। আমি কথা দিলাম আপনাকে আমি মুক্তি দিয়ে দিব, চিরদিনের জন্য মুক্তি। অর্ণব তার ফোনটা পকেট থেকে বের করে সিমটা খুলে নদীর পানিতে ছুঁড়ে ফেলে দিল। একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করলো তাকে। 18 বছরের একটা ছেলের বুকের ভেতর যে কত বড় একটা পাহাড় ভেঙে পড়ল, সেটা হয়তো পৃথিবীর কেউ শুনতে পেল না। সারা রাত নির্ঘুম কাটানোর পর সকাল 8টায় বাড়ির গেট খোলার আওয়াজ হলো। অদিতি ড্রয়িং রুমের সোফায় বসেছিল। গেটের আওয়াজ শুনেই সে প্রায় দৌড়ে দরজার কাছে গেল। দেখলো অর্ণব ঢুকছে। অর্ণবের চোখ মুখ ফোলা, চুল এলোমেলো, আর শার্টের কয়েকটা বোতাম খোলা। চোখের নিচে কালশিটে পড়ে গেছে। অদিতি দ্রুত অর্ণবের সামনে গিয়ে দাঁড়ালো। সারা রাত কোথায় ছিলি তুই? জানিস আমি কতটা টেনশনে ছিলাম? তোর ফোন কেন বন্ধ? অর্ণব একবার চোখ তুলে অদিতির দিকে তাকালো। সেই দৃষ্টিতে আগের মতো কোনো মায়া নেই, কোনো পাগলামি নেই, আছে শুধু এক জমাট বাঁধা বরফের মতো শূন্যতা। অর্ণব অদিতির কথার কোনো উত্তর না দিয়ে তাকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। অদিতি অর্ণবের হাত চেপে ধরলো। আমি তোর সাথে কথা বলছি অর্ণব, উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? হাতটা ছাড়ুন। ছাড়বো না। তুই আমাকে ইগনোর করছিস কেন? আমি চরিত্রহীন? আমার মতো বখাটে ছেলের গায়ে হাত দিলে আপনার সম্মান নষ্ট হবে। হাতটা ছাড়ুন অদিতি। অর্ণবের গলার স্বর এতটাই শীতল আর নিস্পৃহ ছিল যে অদিতির হাত এমনিতেই শিথিল হয়ে গেল। অর্ণব নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। অদিতি সিঁড়ির কাছে পাথরের মতো দাঁড়িয়ে রইল। অর্ণবের এই নীরবতা অদিতির বুকে চরের চেয়েও বেশি জোরে আঘাত করলো। কিছুক্ষণ পর অর্ণব একটা ট্রলি ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। ইমতিয়াজ সাহেব ও নাইমা বেগম ড্রয়িং রুমে চা খাচ্ছিলেন। ছেলের হাতে ব্যাগ দেখে তারা অবাক হয়ে গেলেন। কি রে অর্ণব, সকালে তোকে দেখলাম না, আর এখন এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না মা, আমি আজ থেকে নিচতলার গেস্ট রুমে থাকবো। কেন? তোর নিজের এত সুন্দর ঘর থাকতে তুই নিচতলায় থাকবি কেন? সামনে আমার ফাইনাল পরীক্ষা বাবা, ওই ঘরে থাকলে পড়ালেখায় মন বসছে না। গেস্ট রুমটা নিরিবিলি, ওখানে আমি শান্তিতে পড়তে পারবো। অদিতি দূর থেকে সব শুনছিল। সে ভালো করেই জানে পড়ালেখাটা শুধু একটা অজুহাত। আসলে অর্ণব অদিতির চোখের সামনে থেকে চিরতরে দূরে সরে যেতে চাইছে। অদিতির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে দ্রুত অর্ণবের সামনে গিয়ে দাঁড়ালো। তুই ঘর চেঞ্জ করছিস কেন? আমি বাবা মাকে কারণটা বলেছি, আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তুই জেদ করছিস অর্ণব। কালকের ঘটনার জন্য তুই আমাকে শাস্তি দিচ্ছিস। শাস্তি দেওয়ার অধিকার তো আমার নেই অদিতি, আমি শুধু নিজের জায়গাটা চিনে নিয়েছি। এক্সকিউজ মি। অর্ণব ব্যাগটা নিয়ে গেস্ট রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। অদিতি দরজার বাইরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার বকাঝকা, পাগলামি আর জেলাসি দেখতে দেখতে অদিতি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে আজ অর্ণবের এই পাথর রূপ তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। দুপুরে ভার্সিটিতে অদিতির মন একদমই বসছিল না। সেই লাইব্রেরিতে বসে ল্যাপটপে কাজ করার ভান করছিল, কিন্তু বারবার চোখের সামনে অর্ণবের শূন্য দৃষ্টিটা ভেসে উঠছিল। এমন সময় রাকিব, অর্ণবের জুনিয়র, সেখানে এলো। রাকিবের সাথে ফারিয়াও ছিল। কি বলছিস তুই রাকিব? আপু, আমি ফারিয়া। আপনি হয়তো কাল আমাকে আর অর্ণবকে একসাথে বসে থাকতে দেখে ভুল বুঝেছেন। অর্ণব আপনার সাথে কোনো প্রতারণা করেনি। তুই ওর হাত ধরে বসেছিলি ফারিয়া? আমি নিজের চোখে দেখেছি।
আপু, গত মাসে কিছু বখাটে ছেলে আমাকে ক্যাম্পাসের বাইরে বাজেভাবে হ্যারেস করেছিল। অর্ণব একা গিয়ে ওদের সবাইকে মেরে আমাকে বাঁচিয়েছিল। ও আমার ভাইয়ের মতো আপু। কালোর হাতের ব্যান্ডেজটা রক্তে ভিজে গিয়েছিল বলে আমি জাস্ট একটু ঠিক করে দিয়েছিলাম। আর আপনি জানেন অর্ণব তখন কি বলছিল? কি কি বলছিল? ও বলছিল, ফারিয়া, তোর আপুটা এত রাগী কেন রে? আমি যে ওকে কতটা ভালোবাসি ওকে একটুও বোঝে না। আপু, অর্ণব তো আপনাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না, আর আপনি কাল সবার সামনে ওকে চরিত্রহীন বলে চড় মারলেন। ফারিয়ার কথাগুলো শুনে অদিতির মাথায় আকাশ ভেঙে পড়ল। তার হাত পা কাঁপতে শুরু করলো। সে কি করেছে? যে ছেলেটা তাকে এত সম্মান করে, এত ভালোবাসে, তাকে সে বিনা দোষে এত বড় একটা অপবাদ দিল। শুধু তাই নয়, রাইহান যে ইচ্ছে করেই ফারিয়ার ব্যাপারটাই সাদিয়ার মাধ্যমে অদিতির কানে পৌঁছানোর ব্যবস্থা করেছিল, সেটা রাকিব অদিতিকে খুলে বলল। অদিতির দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। নিজের ব্যাগটা নিয়ে পাগলের মতো ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ির দিকে ছুটল। তার শুধু মনে হতে লাগলো অর্ণবকে একবার বুকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কাঁদবে আর ক্ষমা চাইবে। রাত 10টা। গেস্ট রুমের দরজা হালকা ভেজানো। ভেতরে শুধু একটা ড্রিম লাইট জ্বলছে। অদিতির হাতে একটা প্লেট, তাতে কিছু খাবার আর ব্যথার ওষুধ। সে সারাদিন অর্ণবকে খুঁজেছে, কিন্তু অর্ণব বাইরে ছিল। মাত্রই ফিরেছে। অদিতি ধীর পায়ে গেস্ট রুমে ঢুকলো। অর্ণব শার্ট খুলে খালি গায়ে বিছানায় উপর হয়ে শুয়ে আছে। তার পিঠের বেশিগুলো ব্যথায় টানটান হয়ে আছে। হাতের ব্যান্ডেজটা এখনো বদলানো হয়নি। কালচে রক্ত জমাট বেঁধে আছে। অর্ণব কোনো সাড়া দিল না। সে ঘুমানোর ভান করে রইল। অদিতি প্লেটটা সাইড টেবিল রেখে অর্ণবের বিছানায় বসলো। তার বুকটা ধুকভুক করছে। সে খুব সাবধানে তার নরম হাতটা অর্ণবের চুলের ভেতর ঢুকিয়ে দিল। অর্ণবের শরীরটা একবার কেঁপে উঠল, কিন্তু সে চোখ খুলল না। আমি জানি তুই ঘুমাসনি অর্ণব, ওঠ। সারাদিন কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে, আর তোর হাতের ব্যান্ডেজটাও পাল্টে দিতে হবে। আমি খাবো না, আপনি নিজের ঘরে যান। আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব, তুই ওঠ। অর্ণব হঠাৎ এক ঝটকায় উঠে বসলো। তার চোখের লাল শিরাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সে অদিতির হাতটা সরিয়ে দিল। আপনি কি চাইছেন অদিতি? কাল সবার সামনে আমাকে অপমান করলেন, আমার চরিত্র নিয়ে কথা বললেন, আমাকে দূরে চলে যেতে বললেন। আমি তো দূরেই চলে এসেছি, তাহলে এখন আবার এই দরদ কিসের? আমি ভুল করেছি অর্ণব। ফারিয়া আমাকে সব বলেছে। আমি রায়হানের ফাঁদে পা দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে অর্ণব। ক্ষমা? একটা চরিত্রহীন ছেলের কাছে আপনি ক্ষমা চাইছেন? প্লিজ অর্ণব, ওই কথাটা আর বলিস না, আমার বুকটা ফেটে যাচ্ছে। অদিতি কাঁদতে কাঁদতে অর্ণবের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে তার দুহাত দিয়ে অর্ণবের গলা শক্ত করে জড়িয়ে ধরল। অর্ণব একদম জমে গেল। অদিতির চোখের পানিতে অর্ণবের খালি বুকটা ভিজে যেতে লাগলো। তুই আমাকে বকা দে, তুই আমার ওপর জেদ কর, জিনিসপত্র ভাঙ, কিন্তু তুই আমাকে এভাবে ইগনোর করিস না অর্ণব। তোর এই নীরবতা আমি নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। অদিতির এই কান্না আর স্পর্শ অর্ণবের ভেতরের পুরুষটাকে দুর্বল করে দিচ্ছিল। সে তার ভালো হাতটা দিয়ে অদিতির কোমর শক্ত করে চেপে ধরল। অদিতির মুখটা নিজের মুখের একদম কাছে নিয়ে এলো অর্ণব। দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছে। ঘরের আবছা আলোয় একটা তীব্র আবেগময় মুহূর্ত তৈরি হলো। কেন এত মায়া দেখাচ্ছেন অদিতি? কেন আমাকে আবার কাছে টানছেন যখন আমাকে ভালোবাসতেই পারবেন না? আপনি কি জানেন আপনার এই স্পর্শ আমাকে কতটা পাগল করে দেয়? তুই পাগল হয়ে যা অর্ণব। তুই আমার উপর অধিকার দেখা, আমি তোকে আর কোনোদিন বাধা দেব না। অদিতির চোখ দুটো আদরের অপেক্ষায় বন্ধ হয়ে গেল। অর্ণবের ঠোঁট অদিতির কপালের দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করেই অর্ণবের মনে পড়ে গেল কালকের সেই দৃশ্যটা। আমি তোকে ঘৃণা করি অর্ণব, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই কথাগুলো অর্ণবের কানের কাছে বাজতে লাগলো। অর্ণব এক ঝটকায় অদিতিকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। নাটক বন্ধ করুন অদিতি। অর্ণব। হ্যাঁ, নাটক। আজ আপনার মনে হচ্ছে আমি নির্দোষ, তাই আপনি আমার বুকে এসে পড়লেন। কাল আবার কেউ কিছু বলবে, তখন আবার আমাকে সবার সামনে অপমান করবেন। আমি
কোনো খেলনা নই অদিতি। আপনি যখন খুশি আমাকে কাছে টানবেন আর যখন খুশি ছুঁড়ে ফেলবেন, সেটা আর হবে না। তুই আমাকে ভুল বুঝছিস অর্ণব, আমি তোকে ভালোবাসি। ভালোবাসা? আপনি আমাকে ভালোবাসেন? আপনি তো নিজের ইগো আর সমাজকে ভালোবাসেন। আমার মতো 18 বছরের একটা পিচ্চি ছেলেকে ভালোবাসতে আপনার সম্মানে বাধে? আপনি যান এখান থেকে, আমার আপনাকে আর প্রয়োজন নেই। অর্ণবের এই প্রত্যাখ্যান অদিতিকে স্তব্ধ করে দিল। সে আর কিছু বলতে পারল না। চোখের পানি মুছতে মুছতে সে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। রাত 2টোর দিকে অদিতি অর্ণবের পুরনো ঘরের সামনে এলো। ঘরের দরজা খোলা। অদিতি ভেতরে ঢুকলো। চারদিকে অর্ণবের গায়ের পরিচিত সুগন্ধি। অদিতি অর্ণবের আলমারিটা খুলল। সে অর্ণবের শার্টগুলো জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলো। হঠাৎ তার চোখে পড়ল আলমারির নিচের একটা লকারে একটা ডায়েরি রাখা। ডায়েরিটার উপর লেখা, আমার রাগী আপু। অদিতির বুকটা ধক করে উঠল। সে ডায়েরিটা হাতে নিয়ে বিছানায় বসলো। পাতা উল্টাতেই দেখলো সেখানে শুধু অদিতিকে নিয়েই লেখা। অর্ণব তার মনের সব কথা, সব না পাওয়া এই ডায়েরিতে লিখে রেখেছে। 15 মার্চ। আজ ওকে নীল শাড়িতে যা সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল সারা দুনিয়ার চোখ থেকে ওকে লুকিয়ে রাখি, কিন্তু আমি তো ওর কাছে একটা পিচ্চি ছাড়া আর কিছু না। ও আমাকে বকলেও আমার খুব ভালো লাগে। ওর ওই রাগী মুখটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। 12 আগস্ট। আজ শফিক আঙ্কেলকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। আঙ্কেল অপমানে সুইসাইড করতে নিয়েছিল। বাবা নিজের সব সম্পত্তি দিয়ে আঙ্কেলকে বাঁচালো, কিন্তু দাদি শর্ত দিল ওকে আর আমাকে বিয়ে করতে হবে। আমি জানি অদিতি আমাকে স্বামী হিসেবে কোনোদিন মানবে না। ও অনেক বড়, অনেক শিক্ষিত। আমি ওর জীবনটা নষ্ট করে দিলাম, কিন্তু উপায় ছিল না। আমি যদি রাজি না হতাম, ওর পরিবার রাস্তায় বসে যেত। অদিতি, আপনি আমাকে ঘৃণা করুন, তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি সারা জীবন ছায়ার মতো আপনাকে পাহারা দিয়ে যাব। 17 সেপ্টেম্বর। আজ ওই ফারহান কুকুরটা ওর দিকে বাজে নজরে তাকাচ্ছিল। আমার ইচ্ছে করছিল ওর চোখ দুটো উপড়ে ফেলি। অদিতি আমার উপর রেগে গেল, আমাকে সবার সামনে চরিত্রহীন বলল। আমার হাত দিয়ে রক্ত পড়ছিল, কিন্তু ওর ওই একটা কথায় আমার কলিজাটা মনে হলো কেউ চিরে ফেললো। আমি আর পারবো না, আমি এবার ওকে মুক্তি দিয়ে দিব। ডায়েরির পাতাগুলো অদিতির চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেল। সে ডায়েরিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হে আল্লাহ, আমি এ কী করেছি? যে ছেলেটা আমার বাবার সম্মান বাঁচাতে গিয়ে নিজের জীবনটা আমার সাথে বেঁধে দিল, আমি তাকেই এতদিন ভুল বুঝেছি। ও নিজে আমার থেকে ছোট হলেও আমাকে এতটা প্রোটেক্ট করেছে, আর আমি ওকে শুধু অপমানই করে দিচ্ছি। আমি কতটা স্বার্থপর। অর্ণব, তুই আমাকে ক্ষমা করিস না, আমি তোর কোনো ক্ষমার যোগ্য না। অদিতি সারা রাত ওই ডায়েরিটা বুকে জড়িয়ে অর্ণবের বিছানায় পড়ে কাঁদল। সকালে যখন পাখির ডাক শোনা গেল, অদিতি উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এখন একদম স্পষ্ট। তার মনে আর কোনো সমাজ, কোনো বয়সের পার্থক্য বা কোনো ইগো নেই। সে শুধু জানে অর্ণব তার স্বামী, আর এই স্বামী ছাড়া সে আর এক মুহূর্তও বাঁচতে পারবে না। অদিতি দ্রুত নিচে নামলো। সে অর্ণবের কাছে যাবে, তার পায়ের কাছে বসে ক্ষমা চাইবে। সে গেস্টরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। অর্ণব, তুই কোথায়? কিন্তু গেস্টরুম একদম ফাঁকা। অর্ণব ঘরে নেই, বিছানা পরিপাটি করে গোছানো। অদিতি পাগলের মতো পুরো বাড়ি খুঁজতে লাগলো। না, অর্ণব কোথাও নেই। ড্রয়িং রুমের টেবিলে একটা খাম রাখা। অদিতি কাঁপতে কাঁপতে খামটা খুলল। ভেতরে একটা সাদা কাগজ। অদিতি, আমি আমার কথা রাখলাম, আমি ওই বাড়িতে আর কখনো ফিরবো না। ডিভোর্স পেপারটা খুব তাড়াতাড়ি আপনার হাতে পৌঁছে যাবে। আপনি রায়হানকে নিয়ে ভালো থাকুন। আপনার রাগী চেহারাটা আমি খুব মিস করব। ইতি, আপনার অপছন্দের বখাটে ছেলেটা। চিঠিতে লেখা ডিভোর্সের কথাটা অদিতির বুকে বাজলো, বজ্রের মতো আঘাত করলো। সে চিঠিটা হাতে নিয়ে মেঝেতে বসে পড়ল। তার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। না, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না অর্ণব, তুই ফিরে আয়। আমি তোকে ছাড়া মরে যাব, তুই ফিরে আয়। অদিতির বুক ফাটা কান্নায় পুরো বাড়ি কেঁপে উঠল। পরিবারের সবাই ছুটে এলো ড্রয়িং রুমে। আরিয়ান, শফিক সাহেব, ইমতিয়াজ সাহেব সবাই অবাক হয়ে অদিতির এই পাগলামি দেখছিল। তারা কেউ বুঝতে পারছিল না যে মেয়েটা সবসময় অর্ণবকে ঘৃণা করত, সে আজ অর্ণবের জন্য এভাবে হাউমাউ করে কাঁদছে কেন।
অদিতির গগনবিদারী কান্নায় পুরো বাড়ি যেন মুহূর্তেই কেঁপে উঠল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। অদিতির এই বিধ্বস্ত রূপ তারা আগে কখনো দেখেনি। যে মেয়েটা সবসময় কাঠখোট্টা রাগী আর নিজের ইগো নিয়ে থাকে, সে আজ ফ্লোরে বসে একটা কাগজের টুকরো বুকে চেপে হাউমাউ করে কাঁদছে। আরিয়ান দৌড়ে এসে অদিতির কাঁধ ধরল। অদিতি, কি হয়েছে তোর? তুই এভাবে ফ্লোরে বসে কাঁদছিস কেন? আর ওই বকাটে ছেলেটা কোথায়? ও কি যাওয়ার আগে তোকে কিছু বলেছে? তুই ওর নামে বাজে কথা বলবি না ভাইয়া, একটা কথাও না। তুই পাগল হয়ে গেছিস নাকি? ওই ইমোজিওর বেয়াদব ছেলেটার জন্য তুই এভাবে কাঁদছিস? ওর তো আজই এই বাড়ি থেকে যাওয়ার কথা ছিল। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। তুই খামাখা সিক্রেট করছিস। আরিয়ানের কথা শেষ হতে না হতেই অদিতি ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো কান্নায় জবা ফুলের মতো লাল হয়ে আছে। সে আরিয়ানের দিকে আঙ্গুল তুলে তীব্র রোষে ফেটে পড়ল। আপদ? তুই কাকে আপদ বলছিস ভাইয়া? যে ছেলেটা এই 2 বছর ধরে একটা নীরব ছায়ার মতো আমাকে আর আমার পরিবারকে প্রোটেক্ট করে যাচ্ছে, তাকে তুই আপদ বলছিস? তুই জানিস ও কে? ও আমার স্বামী, আমার বিয়ে করা স্বামী। অদিতির এই কথা শুনে ড্রয়িং রুমের বাতাসে যেন পিন পতন নীরবতা নেমে এলো। নাইমা বেগম আর আসিয়া খাতুনের চোখ কপালে উঠে গেল। আরিয়ান স্তব্ধ হয়ে একবার অদিতির দিকে আর একবার শফিক সাহেবের দিকে তাকাতে লাগলো। স্বামী মানে কি এসবের? অদিতি, তুই কি আবল তাবল বকছিস? আঙ্কেল, অদিতি এসব কি বলছে? অদিতি ঠিকই বলেছে আরিয়ান। 2 বছর আগে তোরা যখন কেউ বাড়িতে ছিলে না, তখন আমার নামে ওই জালিয়াতির মামলা পুলিশে এসেছিল। ইমতিয়াজ নিজের সব বেচে আমাকে জেল থেকে বাঁচায়, কিন্তু খালাম্মার আদেশে ওই রাতেই অর্ণবের সাথে অদিতির কাবিন পড়ানো হয়। আব্বু, আপনারা এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে রাখলেন, আর অদিতি তুই এটা মেনে নিলি? আমি তো মানিনি ভাইয়া। আমি তো একদিন তোর মতোই ওকে ঘৃণা করেছি। আমি ওর বয়সের অজুহাত দিয়ে ওকে শুধু অপমান করে দূরে ঠেলে দিয়েছি। কিন্তু ও কি করেছে জানিস? ও আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা, আমার সম্মানের কথা ভেবে এই বাড়ির সব কোণায় পড়ে থেকেছে। এই বাড়ির একটা কোণায় পড়ে থেকেছে। স্বামী হয়ে কখনো আমার কাছে অধিকার ফলায়নি, আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি। আর আমি কাল ওকে সবার সামনে চরিত্রহীন বলেছি। আমি ওকে চর মেরেছিলাম ভাইয়া। অদিতি কথাগুলো বলতে বলতে 2 হাতে নিচের মুখ ঢেকে আবার ডুকরে কেঁদে উঠল। ঠিক এই সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো রাইহান আর সাদিয়া। রাইহান আজ বেশ ফিটফাট হয়ে এসেছে। আরিয়ানে তাকে আজ সকালে বাড়িতে আসতে বলেছিল অদিতির সাথে বিয়ের ব্যাপারটা পাকাপাকি করার জন্য। আরে আরিয়ান ভাই, কি হয়েছে? সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর অদিতি কাঁদছে কেন? ওই অর্ণব সাইকোটা আবার কি কিছু করেছে নাকি? রাইহানের গলার আওয়াজ শুনে অদিতি চোখ মুছল। তার ভেতরের সব অনুশোচনা এবার তীব্র রাগে পরিণত হলো। সে ধীর পায়ে রাইহানের দিকে এগিয়ে গেল। রাইহান কিছু বোঝার আগেই অদিতি সজোরে তার গালে একটা চড় বসিয়ে দিল। অদিতি, তুমি আমাকে চর মারলে? তোমার সাহস তো কম না। শুধু চর মেরেছি, ভাগ্য ভালো বলে। কি ভেবেছিস তুই আর সাদিয়া মিলে আমার স্বামীর নামে মিথ্যা অপবাদ দিবি আর আমি সেটা আজীবন বিশ্বাস করে বসে থাকবো? আপু, তুমি রায়হান ভাইকে মারছো কেন? উনি কি করেছেন? আর তুমি অর্ণবকে স্বামী বলছো কেন? তুই চুপ কর কালনাগিনী। তোর মতো বেঈমান বোন যেন শত্রুরা না থাকে। তুই রায়হানের সাথে হাত মিলিয়ে আমার আর অর্ণবের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করেছিস। কাল ফারিয়াকে তুই আর রায়হান ইচ্ছে করে অর্ণবের কাছে পাঠিয়েছিলি, তাই না? তুমি এসব কি বলছো অদিতি? আমি তো কিছুই জানি না। আমি তো তোমার ভালো চাই। আমি তো তোমাকে বিয়ে করতে এসেছিলাম। এমন সময় দরজার বাইরে থেকে রাকিব ভেতরে ঢুকলো। রাকিবের হাতে একটা ফোন। রাকিব ফোন থেকে একটা অডিও প্লে করলো, যে সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে রাইহান সাদিয়াকে বলছে অদিতিকে আমি ফাঁসিয়ে ফেলবো, শুধু অর্ণবকে ফারিয়ার সাথে জড়িয়ে একটা সিন ক্রিয়েট করতে হবে। তারপর অদিতি নিজেই ওই পিচ্ছিটাকে লাথি মেরে বের করে দেবে। অডিওটা শুনে আরিয়ানের চোখ রাগে লাল হয়ে গেল। তুই এত বড় বেঈমান রায়হান! আমি তোকে ভালো মানুষ ভেবে আমার বোনের জন্য পছন্দ করছিলাম, আর তুই আমার বাড়িতে বসে আমার বোনের সংসার ভাঙার চক্রান্ত করছিস।
আরিয়ান এগিয়ে গিয়ে রাইহানের কলার চেপে ধরে তাকে নির্দয়ভাবে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল। বের হও আমার বাড়ি থেকে। আর কোনো দিন যদি আমার বোনের আশেপাশে তোকে দেখি, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। রাইহান অপমানিত হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আসিয়া খাতুন এগিয়ে এসে সাদিয়ার গালে একটা চড় দিলেন। তোর মতো মেয়েকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল। তুই আজই এই বাড়ি থেকে বের হবি। সাদিয়া কাঁপতে কাঁদতে নিজের ঘরে চলে গেল, কিন্তু অদিতির বুকের পাথরটা তাতেও নামলো না। সে ডায়েরি আর ডিভোর্সের চিঠিটা বুকে চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। ওসব দিয়ে এখন কি হবে? আমি তো আমার হিরেটাকে হারিয়ে ফেলেছি। আমি নিজের হাতে ওকে খুন করেছি। ও আর কোনোদিন ফিরবে না। মা অদিতি, তুই কাঁদিস না, আমি লোক লাগাচ্ছি। অর্ণব কোথায় যাবে? ও ঠিক ফিরে আসবে। না আঙ্কেল, ও ফিরবে না। আপনারা ওকে চেনেন না, ওর জেদ অনেক বেশি। আমি ওকে এতটা কষ্ট দিয়েছি যে ও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। অর্ণবের কোনো খোঁজ নেই, তার ফোন বন্ধ, ভার্সিটিতেও সে যাচ্ছে না। অদিতি এই 3 দিনে ঠিকমতো খায়নি, ঘুমায়নি। সে সারাদিন শুধু অর্ণবের ঘরে বসে ওর শার্টগুলো জড়িয়ে ধরে রাখে। অদিতির চোখের নিচে গাঢ় কালি পড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। যে মেয়েটা সবসময় পরিপাটি আর রাগী হয়ে থাকতো, সে আজ একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে। 3 দিন পর সকালবেলা অদিতি ভার্সিটিতে গিয়ে তৌসিফকে ধরলো। তৌসিফ, তুই তোর বেস্ট ফ্রেন্ড, তুই নিশ্চয়ই জানিস অর্ণব কোথায়। প্লিজ আমাকে একবার বল ও কোথায়। আমি জানি না আপু, আর জানলেও আমি আপনাকে বলবো না। এমন করিস না তৌসিফ, আমি মরে যাব ওকে ছাড়া। প্লিজ আমাকে একবার ওর কাছে নিয়ে চল, আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। ক্ষমা চেয়ে কী করবেন আপু? ক্ষমতা তো আপনি ওর বুকে করেছেন। আপনি জানেন গত 3 দিন ও কিছু খায়নি, ও শুধু অন্ধকারে বসে থাকে। 18 বছরের একটা ছেলের ওপর আপনি এতটা মেন্টাল প্রেশার দিয়েছেন যে ভেতরে থেকে একদম শেষ হয়ে গেছে। আপনি অনেক ম্যাচিওর না আপু? আপনার তো 26 বছর বয়স। তো আপনার এই ম্যাচিওরিটি তখন কোথায় ছিল, যখন একটা বাচ্চা ছেলে আপনার মাথায় ব্যথার ওষুধ নিয়ে আপনার দরজায় দাঁড়িয়ে থাকতো? তৌসিফের কথায় অদিতি ডুকরে কেঁদে উঠল। আমি জানি আমি অপরাধী, আমাকে শুধু একবার ওর কাছে নিয়ে চল তৌসিফ। আমি কথা দিচ্ছি, ও যদি আমাকে তাড়িয়ে দেয় আমি ওর দরজার সামনে পড়ে থাকবো। আপনাকে যেতে হবে না আপু, অর্ণব নিজেই আজ বিকেলে আপনাদের বাড়িতে যাবে। ওর উকিলের সাথে কথা হয়ে গেছে, ডিভোর্স পেপার রেডি। ও শুধু আপনার সাইন নিতে যাবে। ডিভোর্স শব্দটা শুনে অদিতির পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল। সে আর সেখানে দাঁড়াতে পারল না, টলতে টলতে বাড়িতে ফিরে এলো। বিকাল 5টা, আকাশটা মেঘলা হয়ে আছে, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। ড্রয়িং রুমে 2 পরিবারের সবাই গম্ভীর মুখে বসে আছে। অদিতি সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে, তার চোখ দুটো দরজার দিকে স্থির। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আরিয়ান গিয়ে দরজা খুলতেই দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণবের পরনে একটা সাধারণ কালো শার্ট, চুলগুলো বৃষ্টিতে ভেজা, চোখ দুটো গর্তে ঢুকে গেছে, মুখের হাড়গুলো স্পষ্ট হয়ে উঠেছে। হাতের ব্যান্ডেজটা খোলা, তবে একটা গভীর কাটার দাগ সেখানে জ্বলজ্বল করছে। তার সাথে একজন উকিল। অর্ণব ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তুই ফিরে এসেছিস পাগল ছেলে। অদিতি অর্ণবকে দেখেই দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। অদিতি হাত বাড়িয়ে অর্ণবকে ছুঁতে গেল, কিন্তু অর্ণব খুব দ্রুত 2টি কদম পিছিয়ে গেল। আমাকে ছুবেন না অদিতি, আমি একটা চরিত্রহীন বখাটে ছেলে। আপনার মতো ম্যাচিওর আর সম্মানী মেয়ের গায়ে আমার ছোঁয়া লাগলে আপনার সম্মান নষ্ট হবে। অর্ণবের এই শান্ত শীতল কথাগুলো অদিতির বুকে ছুরির মতো বিঁধল। প্লিজ অর্ণব, ওই কথাটা আর বলিস না। আমি ভুল করেছি, আমি মানুষের প্ররোচনায় পড়ে তোকে ভুল বুঝেছিলাম। তুই আমাকে শাস্তি দে, আমাকে মার, কিন্তু এইভাবে আমাকে দূরে ঠেলে দিস না। আমি আপনাকে দূরে ঠেলছি না দিদি, আমি শুধু আপনাকে আপনার কাঙ্ক্ষিত মুক্তিটা দিতে এসেছি। আমি তো বলেছিলাম যেদিন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন সেদিন আমি সরে যাব। অর্ণব উকিলের হাত থেকে একটা বাদামি রঙের খাম নিল। খামটা ফুলে সে কয়েক পাতা কাগজ বের করে সেন্ট্রাল টেবিলের উপর রাখলো। এই যে ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, আপনি শুধু নিচে একটা সাইন করে দেবেন।
আজ থেকে আপনি পুরোপুরি মুক্ত। এসব কি ছেলে মানুষই করছি স্বর্ণব? স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া তো হতেই পারে, তার জন্য ডিভোর্স কেন? তোরা তো এখন সব ভুল বুঝাবুঝি উঠবে। এটা ছেলে মানুষই নয় বাবা, অদিতি ঠিকই বলেছিল। আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমি ওর চেয়ে 8 বছরের ছোট। ওর ফ্রেন্ড সার্কেল, ওর কলিগরা আমাকে দেখলে হাসাহাসি করবে। সমাজ ওকে নিয়ে কটু কথা বলবে। আমি চাই না আমার জন্য ও কোনোদিন ছোট হোক। কিন্তু অর্ণব বাবা, অদিতি তো নিজের ভুল বুঝতে পেরেছে, ও তোকে ভালোবাসে। ভালোবাসা? ভালোবাসা অনেক দামি জিনিস আঙ্কেল। এটা আমার মতো পিচ্চি ছেলেদের কপালে জোটে না। অদিতি এখন ইমোশনাল হয়ে আছে বলে এসব বলছে। কাল যখন ওর রাগ উঠে যাবে তখনও আবার আমাকে সবার সামনে বখাটে বলবে। আমি আর ওই অপমান সহ্য করতে পারবো না। আমি হেরে গেছি আঙ্কেল, আমি সত্যিই হেরে গেছি। অর্ণবের গলাটা ধরে এলো, কিন্তু সে কোনোভাবেই নিজের চোখের পানি পড়তে দিল না। অদিতি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে টেবিলের উপর থেকে ডিভোর্স পেপারগুলো তুলে নিল এবং সবার সামনে কাগজগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিল। এটা কি করলেন আপনি? আমি এই কাগজে কোনো দিন সাইন করব না। তুই আমাকে ডিভোর্স দিতে চাস? তাহলে আমাকে মেরে ফেল, তারপর ডিভোর্স দে। আপনি কাগজ ছিঁড়ে কি প্রমাণ করতে চাইছেন অদিতি? আমি উকিল দিয়ে আবার কাগজ পাঠাবো? এটা আইনি প্রক্রিয়া। আপনার ইমোশন দিয়ে এটা বন্ধ হবে না। তুই এতটা নিষ্ঠুর কবে হলি অর্ণব? তোর এই ডায়েরিতে তো এত নিষ্ঠুরতার কথা লেখা ছিল না। ডায়েরির কথা শুনে অর্ণব মুহূর্তের জন্য চমকে উঠল। তার চোখের কঠিন দৃশ্যটা একটু যেন কেঁপে উঠল। আপনি আমার পারমিশন ছাড়া আমার ডায়েরি পড়েছেন? হ্যাঁ, পড়েছি, 1000 বার পড়েছি। তুই আমাকে তোর বুকের ভেতরে এতটা যত্ন করে লুকিয়ে রাখবি আর আমাকে জানতে দিবি না? তুই আমার বাবার সম্মান বাঁচাতে নিজের পড়াশোনা, নিজের লাইফ সব শেষ করে দিলি, আর আমি একটা গাধীর মতো তোকে ভুল বুঝে গেলাম। ওসব পাস্ট অদিতি। আমি যা করেছি নিজের ইচ্ছাই করেছি। এর জন্য আপনার কোনো ঋণ শোধ করতে হবে না। আপনি শুধু আমাকে মুক্তি দিন। অর্ণব ঘুরে দরজার দিকে পা বাড়াতে নিল। হঠাৎ অদিতি দৌড়ে গিয়ে অর্ণবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে তার 2 হাত দিয়ে অর্ণবকে পা জড়িয়ে ধরল। ড্রয়িং রুমের সবাই এই দৃশ্য দেখে পাথরের মতো জমে গেল। যে অদিতি এতটা ইগোইস্টিক, এতটা রাগী, সে আজ সবার সামনে একটা 18 বছরের ছেলের পায়ে পড়ে কাঁদছে। এ কি করছেন আপনি? ছাড়ুন, আমার পা ছাড়ুন অদিতি। সবাই দেখছে। দেখুক সবাই, সারা দুনিয়া দেখুক। আমি আমার স্বামীর পায়ে ধরে আছি, এতে আমার কোনো লজ্জা নেই। তুই আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোর পা ছাড়বো না অর্ণব। অদিতি প্লিজ, আমাকে পাপের ভাগী করবেন না। আপনি আমার চেয়ে অনেক বড়। প্লিজ উঠুন। তুই তো বলতিস ভালোবাসায় কোনো বয়স নেই, তাহলে আজ কেন তুই বয়সের দোহাই দিচ্ছিস? হ্যাঁ, আমি তোর চেয়ে 8 বছরের বড়, কিন্তু ভালোবাসার দিক দিয়ে তুই আমার চেয়ে 1000 গুণ বড় অর্ণব। তুই আমাকে যে ভালোবাসা দিয়েছিস সেটা আমি কোনোদিনও কারো কাছে পাইনি। আমি অন্ধ ছিলাম অর্ণব, তুই আমার চোখ খুলে দিয়েছিস। প্লিজ আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না। অদিতির বুক ফাটা আর্তনাদ আর চোখের পানিতে অর্ণবের পায়ের জুতো ভিজে যাচ্ছিল। অর্ণব আর নিজের ইমোশন ধরে রাখতে পারল না। তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট, সব অপমান, সব না পাওয়া যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখের কোণ বেয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। আপনি কেন আমাকে এতটা দুর্বল করে দিচ্ছেন অদিতি? আমি তো অনেক কষ্টে নিজেকে শক্ত করেছিলাম। আমি তো মেনে নিয়েছিলাম যে আপনি কোনোদিন আমার হবেন না। আমি শুধু তোর অর্ণব, শুধু তোর। এই অদিতি বেঁচে থাকতে অন্য কারোর কথা ভাবতেও পারবে না। তুই আমাকে শাস্তি দে, আমাকে সারা জীবন তোর দাসী করে রাখ, কিন্তু ডিভোর্সের কথা মুখে আনবি না। অর্ণব আর পারল না। সে নিচে বসে অদিতির 2 কাঁধ ধরে তাকে টেনে তুলে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। অদিতিও তার 2 হাত দিয়ে অর্ণবের পিঠ খামছে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। অর্ণব অদিতির মাথার চুলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। দুজনের এই কান্না দেখে ড্রয়িং রুমে উপস্থিত ইমতিয়াজ সাহেব, নাইমা বেগম, আরিয়ান সবার চোখে পানি চলে এলো। আপনি অনেক খারাপ অদিতি। আপনি আমাকে একটু ভালোবাসেন না। আপনি শুধু আমাকে কষ্ট দিতে জানেন। আর কোনোদিন তোকে কষ্ট দেব না পাগল ছেলে। তুই শুধু আমার পাশে থাকিস, আমি সারা দুনিয়ার সাথে লড়ে নেব। তোর বয়সের খোটা যারা দেবে তাদের আমি জিভ টেনে ছিঁড়ে ফেলবো, কিন্তু তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা
আর কোনোদিন বলবি না। অর্ণব অদিতিকে আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। 18 বছরের একটা ছেলের এতদিনের জমাট বাঁধা অভিমান আজ 26 বছরের একটা মেয়ের চোখের পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এই প্রথমবার কোনো শর্ত ছাড়া, কোনো বয়সের দেওয়াল ছাড়া দুটো মন একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করলো। অদিতি মুখ তুলে অর্ণবের ভেজা গালটা আলতো করে মুছে দিল। অর্ণব অদিতির কপালে একটা দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিল। সেখানে মিশেছিল তাদের দীর্ঘ 2 বছরের প্রতীক্ষার অবসান আর না বলা হাজারো প্রেমের প্রতিশ্রুতি। ড্রয়িং রুমের পরিবেশটা তখন এক অদ্ভুত মায়ায় আচ্ছন্ন। 18 বছরের একটা ছেলের এতদিনের জমাট বাঁধা অভিমান আজ 26 বছরের একটা মেয়ের চোখের পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এই প্রথমবার কোনো শর্ত ছাড়া, কোনো বয়সের দেওয়াল ছাড়া দুটো মন একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করেছে। অদিতি মুখ তুলে অর্ণবের ভেজা গালটা আলতো করে মুছে দিল। অর্ণব অদিতির কপালে একটা দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিতেই ড্রয়িং রুমের সবাই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা এতদিনেই কষ্ট আজ সার্থক হলো। অদিতি মা, তুই অর্ণবকে আজ নতুন জীবন দিলি। আমার মেয়েটা এতদিন অন্ধ ছিল ইমতিয়াজ, আজ ওর চোখ খুলছে। আমি বাবা হিসেবে আজ সবচেয়ে বেশি খুশি। ঠিক এমন সময় শেফালি ফুপু মুখ বাঁকিয়ে এগিয়ে এলেন। তার চোখে তখনও অবিশ্বাসের দৃষ্টি। কিন্তু শফিক ভাই, আপনারা কি একবারও ভেবেছেন এই বিয়েটার ভবিষ্যৎ কি? আজ না হয় ইমোশনের বশে অদিতি অর্ণবকে মেনে নিল, কিন্তু বয়সটা তো আর মিথ্যা হয়ে যাবে না। অদিতির বয়স 26, ও একটা ম্যাচিওর মেয়ে, আর অর্ণবের মাত্র 18। ও তো একটা বাচ্চা ছেলে। সমাজে যখন এরা একসাথে বের হবে, লোকে তো হাসাহাসি করবে। তখন অদিতি কি এই বাচ্চা ছেলের হাত ধরে থাকতে পারবে? শেফালি ফুপুর কথা শুনে অর্ণবের মুখটা আবার মলিন হয়ে গেল। তার ভেতরের ইনসিকিউরিটি আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে অদিতির থেকে এক পা পিছিয়ে যেতে নিল, কিন্তু অদিতি শক্ত করে অর্ণবের হাত চেপে ধরল। অদিতির চোখের সেই রাগী জেদি রূপটা আবার ফিরে এলো। সে শেফালি ফুপুর দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ফুফু, আপনি সম্পর্কে আমার গুরুজন, তাই এতদিন আপনার অনেক কথা আমি চুপচাপ শুনেছি। কিন্তু আজ আমার স্বামীর নামে, আমার সংসারের নামে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব আপনি আমার কে হন। এ কি, তুই তো বড়দের সাথে মুখে মুখে তর্ক করছিস অদিতি? আমি তো তোদের ভালোর জন্যে বলছি। আমার ভালো কিসে সেটা আমি খুব ভালো করেই জানি। আর বয়সের কথা বলছেন, সমাজ হাসাহাসি করবে, করুক। সমাজ তো আমার বাবার বিপদের দিনে 1 টাকা দিয়ে সাহায্য করতে আসেনি। এই 18 বছরের বাচ্চা ছেলেটাই নিজের জীবনের সব স্বপ্ন, সব খুশি বিসর্জন দিয়ে আমাকে আর আমার পরিবারকে বাঁচিয়েছে। ওর এই বুকের পাটা সমাজের ওই বুড়ো ম্যাচিওর মানুষগুলোরও ছিল না। অদিতির এই কড়া জবাবে শেফালি ফুপু চুপসে গেলেন। ড্রয়িং রুমের বাকিরাও অদিতির এই রূপ দেখে মুগ্ধ হলো। আর একটা কথা কান খুলে শুনে রাখুন ফুফু, আজ থেকে অর্ণবের বয়স নিয়ে যদি কেউ একটাও কথা বলে, আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার স্বামী 18 বছরের হোক আর 8 বছরের হোক, ও আমার, আর আমি ওকে এইভাবেই ভালোবাসি। অদিতির কথা শুনে অর্ণবের বুকটা গর্বে ফুলে উঠল। যে মেয়েটার সম্মানের কথা ভেবে সে এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল, আজ সেই মেয়েটাই সবার সামনে তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আরিয়ান এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রাখল। আমাকে মাফ করে দিস ভাই, আমি তোকে অনেক ভুল বুঝেছি। তুই আসলে একটা হীরা। আমার বোনের জন্য তোর চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আরে ভাইয়া, আপনি বড়, আপনি শাসন করবেন না তো কে করবে? আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এমনই করতাম। তুই আসলে অনেক ম্যাচিওর অর্ণব। অদিতি, তুই খুব লাকি। সে তো আমি জানি। চল অর্ণব, তোর হাত থেকে এখনো রক্ত পড়ছে। ঘরে চল, আমি ব্যান্ডেজটা ঠিক করে দিচ্ছি। অদিতি অর্ণবের হাত ধরে সোজা দোতলায় নিজের ঘরের দিকে নিয়ে গেল। আজ আর অর্ণবকে গেস্ট রুমে যেতে হলো না। অদিতির ঘরে ঢুকে অর্ণব চারিদিকে তাকালো। এই ঘরটায় আসার জন্যে গত 2 বছর ধরে তার মন কত ছটফট করেছে, অথচ অদিতি কখনো তাকে চৌকাঠ পেরোতে দেয়নি। আজ সে এই ঘরের রাজা। বস বিছানায়, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি।
অর্ণব বাধ্য ছেলের মতো বিছানায় বসলো। অদিতি বক্সটা নিয়ে এসে অর্ণবের পাশে বসলো। খুব যত্ন করে অর্ণবের হাতের পুরনো ব্যান্ডেজটা খুলল। গভীর ক্ষতটা দেখে অদিতির চোখ আবার পানিতে ভরে এলো। কতটা ব্যথা পেয়েছিস বলতো? তুই এমন পাগল কেন অর্ণব? গ্লাস কেউ এভাবে ভাঙে? আপনি তখন রায়হানের দিকে তাকিয়েছিলেন, ওর হাতটা আপনার হাতে লাগছিল। আমার যে বুকের ভেতরটা কিভাবে জ্বলছিল সেটা আপনাকে বোঝাতে পারবো না দিদি। তুই আমাকে এখনো আপনি করে বলছিস কেন? মানে এতদিনের অভ্যাস তো, আর আপনি আমার সিনিয়র। থাপ্পড় খাবি একটা। কিসের সিনিয়র? আজ থেকে তুই আমাকে তুমি করে বলবি। বউ হই তোর, অধিকার নিয়ে কথা বলবি। আচ্ছা তুমি আমাকে আর কোনোদিন দূরে ঠেলে দেবে না তো অদিতি? কোনোদিন না। তুই আমাকে তাড়িয়ে দিলেও আমি তোর গলার কাটা হয়ে ঝুলে থাকবো। তুই শুধু আমাকে একটু ভালোবাসিস পাগল। তোর ওই পাগলামিগুলো ছাড়া আমার জীবনটা একদম শূন্য হয়ে গিয়েছিল। অদিতি অর্ণবের হাতে নতুন করে ব্যান্ডেজ বেঁধে দিয়ে অর্ণবের বুকে মাথা রাখলো। অর্ণব তার সুস্থ হাতটা দিয়ে অদিতির কোমর জড়িয়ে ধরে অদিতির চুলে মুখ গুজে দিল। এক অদ্ভুত শান্তিতে দুজনের চোখ বুজে এলো। পরের দিন সকালে বাড়িতে রীতিমতো উৎসবের আমেজ। বড় দাদি নির্দেশ দিয়েছেন 2 বছর আগে বিয়েটা লুকোচুরি করে হলেও আজ রাতে অর্ণব আর অদিতির জন্য একটা ছোটোখাটো বাসর ঘরের আয়োজন করা হবে। 2 পরিবারের সবাই মিলে ঘর সাজাতে ব্যস্ত। দুপুরে ভার্সিটি থেকে অদিতির বন্ধু রিমঝিম আর অর্ণবের বন্ধু তৌসিফ এসে হাজির হলো। ওই রাক্ষসী, তুই এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে রাখলি? তোর বিয়ে হয়ে গেছে আর জামাই হলো আমাদের ভার্সিটির সবচেয়ে অ্যাংরি ইয়াং ম্যান অর্ণব। আরে রিমঝিম, পরিস্থিতি এমন ছিল যে আমি কাউকে বলতে পারিনি। তুই রাগ করিস না। কে রে দোষ, তুই তো দেখি একদম ছক্কা হাঁকি দিলি। আমি তো ভাবলাম তোর এই একতরফা প্রেমের কোনো ভবিষ্যৎ নেই, আর এখন তুই দেখি ডিরেক্ট জামাইবাবু। ভাই, তোর এই অর্ণব কোনোদিন হারে না, আর আমার রাগী বউটা তো একটু বেশি স্পেশাল। ওকে পাওয়ার জন্য তো একটু কাঠখড় পোড়াতেই হতো। অর্ণবের কথায় অদিতি লজ্জায় লাল হয়ে গেল। রিমঝিম আর তৌসিফ মিলে দুজনকে অনেক খ্যাপাতে লাগলো। মিলি দৌড়ে এসে অদিতির গলা জড়িয়ে ধরল। তাই নাকি মিলি? তোর ভাইয়া তো একটা পাগল। সারা বাড়ি হাসি খুশি আর আনন্দে মেতে রইল। সন্ধ্যার পর অদিতিকে স্নিগ্ধা ভাবি আর রিমঝিম মিলে সাজাতে বসলো। অদিতিকে পরানো হলো গাঢ় লাল রঙের একটি শাড়ি, চোখে মোটা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর হাত ভর্তি লাল কাচের চুড়ি। চুলগুলো খোপায় বাঁধা, তাতে একটা তাজা লাল গোলাপ। অদিতিকে আজ সত্যিই কোনো রাজকন্যার চেয়ে কম লাগছিল না। মাশাল্লাহ, আমার ননদটাকে আজ যা সুন্দর লাগছে না। অর্ণব তো আজ তোকে দেখে জ্ঞান হারাবে অদিতি। ধুর ভাবি, ওসব কিছু না। ওরে বাবা, আমাদের রাগী ম্যাডাম দেখি লজ্জাও পায়। আজ তো সব রাগ ওই পিচিটার কাছে পানি হয়ে যাবে দেখিস। রাত 11টা। অর্ণবের ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রজনীগন্ধার গোলাপের মিষ্টি সুবাসে পুরো ঘর ম করছে। অদিতি বিছানার এক কোণে বসে আছে, তার বুকটা ধুকপুক করছে। গত 2 বছর ধরে তারা স্বামী স্ত্রী হলেও আজই প্রথম তারা সত্যিকারের স্বামী স্ত্রী হিসেবে এক ঘরে সময় কাটাতে যাচ্ছে। দরজার লক খোলার শব্দ হলো। অর্ণব ঘরে ঢুকলো। তার পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো। অর্ণব ধীর পায়ে হেঁটে বিছানার সামনে এসে দাঁড়ালো। অদিতিকে লাল শাড়িতে দেখে অর্ণবের চোখ যেন আটকে গেল। সে অপলক দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে রইল। মাশাআল্লাহ। অর্ণবের গলার আওয়াজ শুনে অদিতি মুখ তুলে তাকালো। অর্ণবের চোখে যে পরিমাণ মুগ্ধতা আর ভালোবাসা জ্বলজ্বল করছিল তা দেখে অদিতির সারা শরীর শিউরে উঠল। অর্ণব বিছানায় বসে অদিতির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তুমি এত সুন্দর কেন অদিতি? তোমাকে দেখলে আমার মনে হয় আল্লাহ দুনিয়ার সব রূপ শুধু তোমাকে দেওয়ার জন্যই জমিয়ে রেখেছিলেন। তুই বেশি কথা বলছিস অর্ণব। তুইও আজ খুব সুন্দর সেজেছিস। সাদা পাঞ্জাবিতে তোকে একদম কি পিচ্ছি লাগছে না? একদম না। তোকে আজ আমার স্বপ্নে সেই রাজপুত্রের মতো লাগছে, যে তার ভালোবাসা দিয়ে আমার সব অহংকার ভেঙে দিয়েছে। অর্ণব মুচকি হেসে নিজের পকেট থেকে একটা ছোট্ট ভেলভেটের বক্স বের করলো। সে বিছানা থেকে নেমে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। অদিতি অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে রইল। 2 বছর আগে আমাদের বিয়েটা হয়েছিল কোনো আয়োজন ছাড়া।
একটা কঠিন পরিস্থিতিতে। আমি তোমাকে কখনো প্রপোজ করার সুযোগ পাইনি অদিতি, আজ আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। অর্ণব বক্সটা খুলে একটা সুন্দর হীরার আংটি বের করলো। অদিতি, তুমি কি এই পাগল জেদি আর বকাটে ছেলেটার সারা জীবনে রাগী বউ হয়ে থাকবে? আমাকে শাসন করবে, আমাকে ভালোবাসবে আর আমার সব পাগলামি সহ্য করবে? অদিতির চোখে খুশির জল চলে এলো। সে কোনো কথা বলতে না পেরে শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। অর্ণব অদিতির অনামিকায় আংটিটা পরিয়ে দিয়ে অদিতির হাতে একটা দীর্ঘ চুমু খেলো। দাঁড়া, আমারও তোর জন্য একটা জিনিস আছে। অদিতি নিজের বালিশের নিচ থেকে একটা সুন্দর বক্স বের করলো। বক্সটা খুলতেই দেখা গেল ভেতরে একটা দামি ব্র্যান্ডের হাত ঘড়ি। অদিতি অর্ণবের হাতটা টেনে নিয়ে খুব যত্ন করে ঘড়িটি পরিয়ে দিল। সময় যেমন কখনো থেমে থাকে না, তেমনি আমাদের সম্পর্কও যেন ভালোবাসার বিশ্বাসে এগিয়ে চলে। এই ঘড়িটা তোর জন্য, যাতে প্রতিটি মুহূর্তে তোর এই রাগী বউটার কথা মনে পড়ে। এটা আমার জীবনের সেরা গিফট অদিতি। অর্ণব অদিতির পাশে গিয়ে বসলো। সে তার ভালো হাতটা দিয়ে অদিতির কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের বুকের খুব কাছাকাছি নিয়ে এলো। অদিতির নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। অর্ণব, তোর হাত? আমার হাত ঠিক আছে। আজ আমি কোনো বাধা মানব না অদিতি। 2 বছর ধরে এই মুহূর্তটার জন্য আমি কতটা কেঁদেছি, কতটা পুড়েছি, সেটা শুধু আমি আর আমার আল্লাহ জানে। আজ তুমি শুধু আমার। অর্ণব অদিতির মুখের ওপর থেকে একটা আলগা চুলের গোছা সরিয়ে দিল। অদিতির চোখ দুটো লজ্জায় আর আবেগে বন্ধ হয়ে এলো। তুই এতটা অধিকার ফলাচ্ছিস নবাবজাদা? ভুলে যাস না, আমি তোর সিনিয়র। ভালোবাসায় কোনো সিনিয়র জুনিয়র নেই অদিতি। এখানে আমি শুধু একজন প্রেমিক আর তুমি আমার প্রেমিকা। অর্ণব কথাগুলো বলে অদিতির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। এতদিনের সব না পাওয়া, সব অভিমান আর দীর্ঘশ্বাসের অবসান ঘটল এই একটা চুম্বনে। অদিতি প্রথম কয়েক সেকেন্ড অবাক হয়ে থাকলেও ধীরে ধীরে সে অর্ণবের ভালোবাসার কাছে আত্মসমর্পণ করল। সে তার 2 হাত দিয়ে অর্ণবের ঘাড় পেঁচিয়ে ধরে অর্ণবের সাথে তাল মিলিয়ে তাকে জড়িয়ে ধরল। বাইরের মেঘলা আকাশ থেকে তখন টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। আর ঘরের ভেতরে 2টি দীর্ঘ প্রতীক্ষিত মন তাদের ভালোবাসার পূর্ণতা খুঁজে পাচ্ছে। 18 বছরের অর্ণবের পাগলামি আর 26 বছরের অদিতির তীব্র রাগ, সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল এক পবিত্র ভালোবাসার বন্ধনে। বয়সের দেওয়াল, সমাজের কটূক্তি, ইগো সবকিছু আজ হেরে গেল অর্ণবের ওই একগুঁয়ে প্রেমের কাছে। রাগী সিনিয়র আপু আজ সত্যিই একজন মায়াবী ভালোবাসায় পরিপূর্ণ বউ হয়ে অর্ণবের বুকে মাথা রাখল।